আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু ভেক্টর প্লেলিস্ট সম্পূর্ণ শেষ করে ফেলেছি। তো ভেক্টর প্লেলিস্ট শেষ করার পরে আমার কর্তব্য ছিল তোমাদের ভেক্টরের সিকিউ নিয়ে একটি ক্লাস আনা। এতদিন একটু লেট হওয়ার কারণ কি, 2024 সালে যে পরীক্ষার্থী ছিল তাদের প্রশ্ন কালেক্ট করা একটু টাফ ছিল। তো এতদিন লেগে গেছে আমার প্রশ্ন কালেক্ট করতে করতে। যাই হোক, তো শুরু করি আমরা। আমরা ফার্স্টেই দেখবো ঢাকা বোর্ড 2024 দুইটা সিকিউ আসছিল। তো ফার্স্ট সিকিউটা কি ছিল, তিনটা ভেক্টর দেওয়া আছে যে a is equals to 2i cap 3j cap 5k cap, b is equals to minus i cap 2j cap plus 7k cap, আর c is equals to i cap plus 7j cap minus k cap। প্রথম প্রশ্ন বলেছে তোমার a বরাবর b এর অভিক্ষেপ নির্ণয় করো। এখন আসো, তুমি ভুলে গেলা a বরাবর b এর অভিক্ষেপ কিভাবে নির্ণয় করে মনে নাই, কিন্তু আমরা একটু আসো ভেক্টরটা একটু চিত্রের মাধ্যমে ভাববি। ধরো কি বলছে, a বরাবর, ধরো a একটা ভেক্টর a বরাবর, আর b একটা ভেক্টর, ধরো এটা ধরো b ভেক্টর। এখন এটা মনে আছে যে a বরাবর b এর ভেক্টরটা কি, এই ধরো এটা যদি এটা হয়, ধরো এখানে যদি একটা তুমি টর্চ লাইট ধরো, এটা টর্চ লাইট ধরছো, তারপর কি এই ছায়াটা কতটুকু পড়বে, এই যে a বরাবর এটা ছায়া পড়বে কিন্তু এই যে এতটুকু, এই যে এটাই হচ্ছে তোমার কি b cos থিটা বা a বরাবর b এর অভিক্ষেপ। তো আবার রিপিট করতেছে কি, এ বরাবর বিরোহী অভিক্ষেপ মানে কি, যে ধরো এই বি এর উপর একটা টর্চ লাইট ধরলে যতটুকু জায়গা জুড়ে ছায়া পড়বে সেটা হচ্ছে তোমার কি এ বরাবর বি এর অভিক্ষেপ। তখন এই অভিক্ষেপটা কি বি cos থিটা। এখন ভাবো যে আমরা বি cos থিটা কিভাবে আনতে পারি, এই ডট গুণন করলেই তো এ বি cos থিটা এসে পড়ে। তাহলে আসো আমরা ডট গুণন করে ফেলি। কিভাবে, যে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর যদি করি তাহলে কি আসে, এ বি cos থিটা। এখন এই যে b cos থিটা, এটাই তো আমাদের উত্তর, এটাই তো আমাদের প্রশ্নে চাইছে যে a বরাবর b এর অভিক্ষেপ নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, b cos থিটাকে এক সাইডে রাখবো, এরপর a ডট b, a ডট b এগুলো কিন্তু ভেক্টর ফর্ম, আর নিচেরটা যে a এটা কিন্তু মান। এখন আসো, a এর মান কি ছিল, 2k 3k 2i cap 3j cap plus 5k cap, বসিয়ে দিই 2i cap plus 3j cap plus 5k cap ইন্টু বি এর মান কি ছিল, মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ বরাবর, আর নিচের এটা কিন্তু মান, মান কিভাবে বের করে, রুট ওভার দিয়ে সবগুলো সহগের স্কয়ার। তা রুট ওভার যদি দিয়ে দিই, এর মান কি আসবে, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এখান থেকে দেখো ডট গুণন কিভাবে আমরা মনে আছে তো, এই আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ হবে, এবং কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগ গুণ হবে। আর যেহেতু এই দুইটা ডট গুণন করলে আমরা মনে আছে কি আই ডট আই ইজ ইকুয়ালস টু 1 হয়ে যায়, মানে সেম থাকলে, তাই এই আই ক্যাপ গুলো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি 2 ইনটু -1 কি হবে, -2 প্লাস 3 ইনটু 2 প্লাস কি 6 প্লাস 5 ইনটু 7 মানে কত, 5 7 35। এবার নিচে কত আসে, 2 দুগুণে 4 প্লাস 3 3 9 প্লাস 5 5 25, এই কত আসে 38। তাহলে কত, রুট ওভার 38, আর এখানে কত আসে 4, 35 আর 4 যোগ করলে কত হয় 39, 39। তাহলে এটা হচ্ছে আমাদের কি উত্তর, আনসার। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল, a বরাবর b এর অভিক্ষেপ মানে কি b cos থিটা। b cos থিটা কোথা থেকে পাবো, a ডট b করলে a b cos থিটা আসে, সেখান থেকে আমরা কি পেলাম a b cos থিটা a ডট b ডিভাইডেড বাই a এর মান। আশা করি বোঝা গেছে। পরবর্তীটা কি বলছে দেখো, বলছে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা। এখন একই সমতলে থাকবে কিভাবে তোমার মনে আছে, আমরা পড়েছিলাম যে একটা ভেক্টর এর সাথে ডট গুণন আর দুইটা ভেক্টরের ক্রস গুণন, এই মানটা যদি 0 হয় তাহলে এরা একই সমতলে থাকবে। তাহলে এখন আমাদের কাজ কয়টা, দুইটা। প্রথমে b ক্রস c বের করব, তারপরে এই b ক্রস c কে a এর সাথে ডট গুণন করব, এর পরবর্তী এদের মান যদি 0 হয় তাহলে এটা কি সমতলীয়, আর যদি মান 0 না হয় তারা একই সমতলীয় না। তো এখন শুরু করি। আসো, ফার্স্টে কি b ক্রস c করি আমরা। হ্যাঁ, এক নাম্বার ধরো স্টার্ট করলাম যে b ক্রস c, b ক্রস c কিভাবে করবা, ফার্স্টে i ক্যাপ
জে ক্যাপ কে ক্যাপ, তারপর এখানে বি এর সহগগুলো -1 2 7, -1 2 7, তারপর সি এর সহগগুলো 1 7 -1 1 7 -1। এখন এটা নির্ণয় বের করো কিভাবে, ফার্স্টে আই ক্যাপ ইনটু এভাবে -2 -2 মাইনাস 7 7 49 মাইনাস জে ক্যাপ, পরে এখান থেকে গেলে 1, তারপর -7, আশা করি নির্ণয় বের করতে পারো, প্লাস কে ক্যাপ ইনটু এই দিক গেলে -7, তারপর কত এখানে আছে তোমার -2 কত আসলো, -2 -51 আই ক্যাপ মাইনাস এখানে 6 গুণ হয়ে যাবে প্লাস 6 জে ক্যাপ, তারপর কি হবে প্লাস -9 কে ক্যাপ। ঠিক আছে, এখন আমরা কি করব, এ ডট বি ক্রস সি, এ এর মান কত ছিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ দিয়ে দিলাম গুণ, এর সাথে ডট গুণন কোনটা যেটা বের করছি -51 i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 9k ক্যাপ, ডট গুণন করলে কি হয় -2 আর কত হয় 102, তারপর প্লাস 3 6 কত 18, তারপর প্লাস মাইনাসে মাইনাস 5 9 কত 45, যেহেতু এটা দেখতে পারতেছো শূন্য হওয়ার চান্সেসই নাই, তারপর ক্যালকুলেটরে দেখি -102 প্লাস 18 মাইনাস 45 আসছে কত -129, যা সমান নয় শূন্য, অতএব ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করছে না। কিভাবে দেখলা যে আমরা এখন বলে দেব কি যে a ডট b ক্রস c ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং ভেক্টর তিনটি এটি একই সমতলে অবস্থান করছে না। আমরা দ্বিতীয় সিকিউরটা দেখব, কি বলছে তুমি তোমার একটা নদী চিত্র দেওয়া আছে, যে এখানে আছে পি বিন্দু, এখানে দেওয়া কিউ বিন্দু, আর এই জায়গায় দেওয়া এম বিন্দু, বলা স্রোতের বেগ ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, এবং দেওয়া আছে উপরে চিত্রে তোমার পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে, সে পিএস বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে এম বিন্দু পৌঁছে, তার মানে কি সে যে এদিক বরাবর নৌকা চালাইছে পিএস, এস বরাবর চালানোর পর সে কোথায় পৌঁছাইছে এম বিন্দুতে পৌঁছাইছে, কত বেগে ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে বলছে কি যে কিউ এম নির্ণয় করো, এই যে কিউ এম নির্ণয় করতে বলছে, আসো দেখি আমরা কিউ এম কিভাবে নির্ণয় করব। দেখো এই যে নদীটা যে থাকে, এই যে নদী, আমি বলেছিলাম একটা ক্লাসে যে আমাদের এইখান মানে আমাদের এই যে কি বলে আনুভূমিক যে এই রাস্তাটা, এটা আমাদের হয় কিসের কারণে, এই তোমার এক্স অক্ষের উপাংশের মানে বেগের উপাংশের কারণে, আর উপর নিচ হয় কি ওয়াই অক্ষের বেগের উপাংশের কারণে। এখন আমাদের মেইন সূত্র কি, দূরত্ব আমরা কিভাবে বের করি, যে x ইজ ইকুয়ালস টু কি বিটি, এটাই তো আমাদের সূত্র। কিন্তু এখন তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্স অক্ষের যেই কি বলে যে বেগটা টানতেছে ওই বেগটা নেব, তার মানে কি এক্স অক্ষের উপাংশের বেগ। এখন দেখো তো এক্স অক্ষে কয়টা বেগ আছে, প্রথমত তো যে নদীর স্রোতের বেগটা সেটা তো এক্স অক্ষ বরাবরই যাইতেছে, এই যে স্রোতের বেগটা তো এদিক যাচ্ছে, কোন দিক, এই যে এদিক স্রোতের বেগ সব, তার মানে কি এদিক হচ্ছে আমাদের স্রোতের বেগ কিউ সমান কত, স্রোতের বেগ কিউ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, 3 কিলোমিটার/আওয়ার। তারপর তার মানে কি বি এর মান কত আছে, প্রথম হচ্ছে স্রোতের বেগ প্লাস আরো একটা বেগ আছে, এই যে ওই যে তোমার এই পিএস বরাবর যা রওনা করছে এখান থেকে একটা বেগ আছে, সেই বেগের আমরা কি এক্স অক্ষে যে উপাংশ সেটা নিব। তাহলে কি ও তো নিচে ধরো তোমার যে এই বরাবর রওনা করছে পিএস বরাবর, তো এখন ওদের কোণ কত ছিল 100 ডিগ্রি, কোণ কত ছিল 100 ডিগ্রি, তার মানে আমরা কি করব এর এক্স অক্ষের উপাংশ নিব, এক্স অক্ষের উপাংশ নিলে কত থাকে যে और v cos 100 ডিগ্রি,
এই হয়ে গেল আমাদের কি শুধুমাত্র এক্স অক্ষের উপাংশটা, মানে বেগের উপাংশ। এখন সময় কিভাবে বের করব? সময়ের একবারে কি বলে এটারে, এই মাদার ফর্মুলা বলে দিয়েছিলাম কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এক্ষেত্রে এই সূত্র যে কোনো ক্ষেত্রে বসাইতে পারবা যে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন মান বসাই দিই। ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল তোমার 3 প্লাস ভি এর মান ছিল তোমার কত 5 5 cos 100 ডিগ্রি, 5 cos 100 ডিগ্রি। তার পরবর্তীতে ইনটু ডি এর মান কত দেওয়া আছে যে ডি এর মান ডি 2 কিলোমিটার, প্রস্থতা কত 2 কিলোমিটার, 2 ডিভাইডেড বাই ভি এর মান কত 5 5 ইনটু sin 100। এবার আমরা যদি প্রশ্নে এই সাথে কত আসবে 3 প্লাস 5 ইনটু cos 100 ইনটু 2 ডিভাইডেড বাই 5 ইনটু sin 100 আসলে 0.865 0.865 0.865 0.865 কিলোমিটার। কিলোমিটারকে আমরা এই সকল বেগ হিসাব করছি কিলোমিটার পার আওয়ারে, তাই এটা মানটা আসবে কিসে কিলোমিটার পার আওয়ারে। তাহলে দেখলা কিভাবে আমরা বের করব যে এই কিউ থেকে এম পর্যন্ত ওকে নিয়ে যাইতেছে কোন বেগ, বাম থেকে ডানে কোন বেগ নিয়ে যাইতেছে, এক্স অক্ষের যে বেগটা ওইটা, আর ওয়াই অক্ষের বেগ তো আর ওই পারে নিয়ে দিতেছে। তো এক্স অক্ষের বেগ কোনটা? ইউ হচ্ছে ডাইরেক্ট এক্স অক্ষের বেগ, আর এটা কি আমাদের যে ভি বেগ ছিল সেটার এক্স অক্ষের উপাংশ নিছি। এরপরে আমরা টি কত টি ডিভাইডেড বাই ভি sin আলফা। এই প্রশ্ন তোমরা অনেক ক্ষেত্রে তোমার ত্রিভুজের সূত্র দেওয়া করে, বাট এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। পরবর্তীতে দেখো 2 নাম্বার সিকিউতে এটাই তো বলতেছে গহ নাম্বার কি বলছে যে পি এস বরাবর এম বিন্দুতে পৌঁছায়। এই যে পি এস বরাবর এম বিন্দুতে পৌঁছানোর যে সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি কিউ বিন্দুতে আসার সময় পার্থক্য নির্ণয় করতে বলছে। এখন দেখো প্রথমে এই সময় কিন্তু বের করে ফেলছি আমরা। ফার্স্টে কি যে পি এস বরাবর যদি যায় তাহলে টি1 সমান সমান কি ডি ডিভাইডেড বাই ভি sin আলফা। ডি এর মান কত 2 ডিভাইডেড বাই ভি এর মান কত 5 ইনটু sin 100 এটা কি sin 100 2 ডিভাইডেড বাই 5 ইনটু sin 100 সমান কত 0.406 সমান আসলে কত 0.406 আওয়ারে আছে। পরবর্তীতে টি প্রাইম বা টি টু কি একবারে এখান থেকে টি2 হচ্ছে তোমার এই জায়গা থেকে আর সরাসরি জায়গায় রওনা হয়েছে কিউ থেকে পি থেকে কিউ বিন্দুতে। এই দূরত্ব কত? দূরত্ব হচ্ছে তোমার 2 কিলোমিটার পার আওয়ার। আর তোমার কি বলে আমরা জানি কি যে টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি, যেহেতু এখানে কোনো কোণ নাই, ডাইরেক্ট কোনো স্রোত নাই, সোজাসুজি চলে গেছে, তাহলে কি ডি ডিভাইডেড বাই ভি। ডি কত ছিল? ডি ছিল তোমার 2 আর ভি কত ছিল 5। এক্ষেত্রে আর কোণ লাগবে না, তাহলে কি 2/5 2 ডিভাইডেড বাই 5 কত 0.4 শেষ। আমাদের দুইটার ক্ষেত্রে কি মান নির্ণয় করা শেষ। এখন করছে পার্থক্য কি ডেল্টি, আর ডেল্টি যদি বের করি ডেল্টি বের করলে কত বর্গমূল এটা তাহলে t1 t2 সমান আছে কত 0.406 0.400 তার মানে কত 0.006। এটা কি আওয়ারে আছে, তাই আমরা কি করি সেকেন্ডে নিয়ে যাই। সেকেন্ডে যদি নিয়ে যাই 3600 দিয়ে ভাগ দিব, 3600 ভাগ দেয়া দিলে কি সেকেন্ডে চলে গেল। তাহলে কত এই সেম জিনিসটাকে 0.006 ইনটু 3600 কত আসে 21.6 সেকেন্ড। তাহলে এদের সময় পার্থক্য কত 21.6 সেকেন্ড। তাহলে বোঝা গেল কি যে পিএস বরাবর এম বিন্দুতে পৌঁছার সময় কি যে ডি ডিভাইডেড টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড ভি sin আলফা। তার পরবর্তীতে কি বলছে এটা কি টি ইজ ইকুয়াল টু ভিটি। আচ্ছা এগুলো তুমি পরীক্ষার খাতা যদি একটু ডিটেইলসে খেয়াল লিখবা, তো তুমি লিখতা কি যে আমরা জানি কি d is equals to vt, vt মানে কি v sin alpha into t, সেখান থেকে আসে কি t is equals to d divided by v sin alpha। এই যে এই সূত্রগুলি হয় তোমরা কি করবা সব সুন্দর করে সাজাবা, d সমান সমান এত, তারপর তোমার এই কি বলে আলফা সমান সমান এত, তারপর v সমান সমান এত বা স্রোতের বেগ সমান সমান এত, এগুলো সুন্দর মতো সাজাবা, সাজালে দেখবে কি নাম্বার বেশি পাবা। রাজশাহী বোর্ড 2024 কোন সিকিউটা আসছিল দেখে আসো। বলছে কি চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত নদী, তার মানে কি এটা স্রোতের বেগ। নদীতে সোহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে, তার মানে সোহেলের বেগ কত 8। কোন দিক বরাবর এবি বরাবর নৌকা চালানো স্টার্ট করছে। 10 মিনিট নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়। এডি বরাবর তার মানে সে পৌঁছাইছে ডি বিন্দুতে পৌঁছায়, কিন্তু রোহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো স্টার্ট করছে কে
রোহানে 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো স্টার্ট করছে এবং এসি বরাবর সি বিন্দুতে পৌঁছেছে। রোহান পৌঁছেছে সি বিন্দুতে আর সোহেল পৌঁছাইছে ডি বিন্দুতে। আমি বলছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি নির্ণয় করো। আচ্ছা, লব্ধি নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগে? দুইটা বেগ লাগবে আর একটা আলফা লাগবে। এখন কি কি আছে? বেগের মান, স্রোতের বেগ কিউ ইজ ইকুয়াল টু আছে কত 4 কিলোমিটার/আওয়ার। সোজা স্রোতের বেগ কিউ দেওয়া আছে কত 4 কিলোমিটার/আওয়ার। আর তোমার সোহেলের বেগ ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8 কিলোমিটার/আওয়ার। আলফার মান তো আমাদের নাই, আলফার মানটা কিভাবে বের করব? দেখো, আলফা দেয়া নাই আমাদের যে কত ডিগ্রি কোণে সে রওনা হয়েছে, এই আলফার মান দেওয়া নাই, কিন্তু লাস্টে সে কত ডিগ্রি কোণে গেছে সেটা আমাদের দেওয়া আছে, যে এডি বরাবর গেছে। এডি বরাবর যাওয়া মানে কি, এই যে ইউ স্রোতের বেগের সাথে সে 90 ডিগ্রি কোণ করে গেছে। তার মানে সেক্ষেত্রে আমাদের কি আমরা জানি যে tan থিটা বা tan 90 ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে যে সিঙ্গেল, ইউ নিচে সিঙ্গেল, প্লাস ভি সাইন আলফা ডিভাইড বাই প্লাস ভি cos আলফা। সেখান থেকে tan 90 মানে কত 1/0, tan 90 মানে 1/0, 1/0 আর গুণ করে দিলে কত u প্লাস v cos আলফা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাই যে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস u ডিভাইডেড বাই v, অতএব আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস u ডিভাইডেড বাই v। এখন cos ইনভার্স মাইনাস u কত, u হচ্ছে তোমার 4 আর v কত 8, মানে কত হাফ 1/2 সমান সমান 120 ডিগ্রি। তার মানে আমরা কি পাইলাম যে আলফার মান কত 120 ডিগ্রি। তার মানে আলফার মান আমরা পেয়ে গেছি কত 120 ডিগ্রি। এখন লব্ধি নির্ণয় করতে পারবা না, না লেখা দিতে হইব। লব্ধি নির্ণয় করব, এখন সুন্দর মতো সূত্র ফেলাই দিবা যে r ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ কত 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইনটু 4 ইনটু 8 ইনটু cos 120। সেখানে সূত্রের তো উত্তর কি আসে আমাদের? তো আসে আমাদের রুট ওভার 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইনটু 4 ইনটু 8 ইনটু cos 120 আসে 4√3। আমাদের উত্তর কত? উত্তর আসলে আমাদের 4√3 কত কিলোমিটার/আওয়ার। এগুলো আমাদের কি আর এর মান, লব্ধির মান যে বের করতে বলছিল, আমাদের লব্ধি বের করতে হলে কি লাগে? আলফা লাগবে। আলফা কিভাবে বের করলাম? যে সেই tan থিটা। তুমি চাইলে এই সূত্র ডাইরেক্ট দিতে পারতে, যে cos ইনভার্স মাইনাস u ডিভাইডেড বাই v। এই সূত্র মুখস্থ রাখতে বলছিলাম এমসিকিউর জন্য। আসলে ঘতে কি বলছে? ঘতে বলছে যে এডি আর ডিসি সমান হবে কিনা। এডি কি মানে এই যে নদীর প্রস্থ আর ডিসি কোনটা? যে এতটুকু, এই ডিসি, এই যে ফার্স্টে যেভাবে ডিসি বের করছিলাম এখানে সেভাবে বের করব। এই এডি আর ডিসি প্রস্থ মানে এদের কি বলে দূরত্ব সমান হবে কিনা। এডি কিভাবে বের করবা? আমাদের কি বলা আছে? টি, সোহেল 10 মিনিট, মানে কি সোহেলের ক্ষেত্রে টি দেওয়া আছে 10 মিনিট। আর সোহেলের বেগ কত? ভি হচ্ছে তোমার 8 কিলোমিটার/আওয়ার। আমি কি বলছিলাম? যে কোনো ক্ষেত্রে টি এর মান মনে রাখবা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সেই ক্ষেত্রে আমাদের এই দিক দিয়ে ডি বের করে ফেলবো। ডি মানে কত? এই যে এডি প্রস্থ দূরত্ব বের করতে হলে কি টি ইনটু ভি সাইন আলফা। টি এর মান কত? 10 মিনিট। যেহেতু ঘন্টায় আছে ঘন্টায় নিব, 10 ডিভাইডেড বাই 60 দ্বারা ভাগ, ইনটু ভি কত ছিল 8, ইনটু সাইন কত, সাইন আলফার মান কত বের করছিলাম আগের? গ হতে পাই আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি সাইন 120। আমি উত্তর যদি বের করি আমরা, এই শূন্য কাটা, কত 1 ডিভাইডেড বাই 6 ইনটু 8 ইনটু সাইন 120 বা 120 কত হইল 1.154 সমান সমান 1.154 কত আসছে কিলোমিটার। এই হচ্ছে আমাদের এডি এর দূরত্ব। আমরা এডি পেয়ে গেছি। এডি কত পাইছি? এডি পাইলে আমরা 1.14 কিলোমিটার। পরবর্তীতে আমাদের কি বলছে? ডিসি বের করো। ডিসি কিভাবে বের করব? ডিসি কার ক্ষেত্রে? ডিসি হচ্ছে তোমার এই রোহানের ক্ষেত্রে বের করব। ডিসি বা এক্স, এটা কিভাবে বের করে আমাদের? কি বলছিলাম? ভি ইনটু টি। এখন ভি কোনটা? এক্স অক্ষেরটা, তার মানে কি ভি এক্স। এখন এক্স অক্ষে কয়টা আছে বেগ? প্রথম হচ্ছে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ প্লাস ভি কার? এই রোহান যে দৌড় দিছে, রোহান যে ছুটছে, এই রোহানের বেগ কত ছিল? রোহানের বেগ ছিল 10। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটছে? রোহান কিন্তু একবারে বরাবর সোজা। রোহানের আলফার মান আমরা জানি 90 ডিগ্রি। রোহান একদম খাড়া সোজার দিকে রওনা করছে, তার মানে আলফার মান তো 90 ডিগ্রি। তার মানে সেটাকে যদি আমরা এই
এক্স অক্ষে উপাংশ নেই তাহলে কি হবে ভি কজ 90, ভি কজ 90 ডিগ্রি ইন্টু টি এর মান কত বলছিলাম ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। যেহেতু দেখো বিটা আলাদা তাই ভি প্রাইম দিয়ে দিলাম, এই ডি প্রাইম দিয়ে দিলাম। এক্ষেত্রে তোমার ইউ এর মান কত 4 প্লাস cos 90 এর মান 0, ইউ বাদ তার মানে বাদ 4 ইনটু ডি প্রাইম কত আসছে আমাদের, সরি ডি আগেরটাই, ডি কত আসছিল জানেন 1.154, 1.154 ডিভাইডেড বাই বি প্রাইম কত ছিল 10, 10 ইনটু sin 90, sin 90 এর মান 1 তার মানে এটা ভ্যানিশ, sin 90 এর মান 1। তাহলে এক্ষেত্রে উত্তর কি আসবে দেখো 4 ইনটু 1.154 ডিভাইডেড বাই 10 বা 0.46 কিলোমিটার। তার মানে আমরা এডি এর মান পাইছি 1.154, এডির মান 1.154 এবং ডিসির মান পাইছি আমরা কত, ডিসির মান পাইছি আমরা কত তোমার 0.46। তার মানে এই দুটো সমান হবে, যেহেতু এডি ইজ নট ইকুয়াল টু ডিসি সুতরাং এরা কি সমান হবে না। রাজশাহী বোর্ডে আরো একটি সিকিউ ছিল, সেটা আমরা এখন দেখব। প্রশ্নে কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কি বলছে, তিনটা বল F1 F2 F3 এই ও বিন্দুতে ক্রিয়াশীল। F1 বলের মান দেওয়া আছে 11 নিউটন, F2 বলের মান 22 নিউটন এবং F3 বলের মান 33 নিউটন। বলছে ও বিন্দুতে তিনটি বল ক্রিয়াশীল। বলছে ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধির মান বের করো। মানে কি, এই যে ও এক্স এই তোমার এই বরাবর মানে এক্স অক্ষের সকল উপাংশের লব্ধির মান বের করতে বলছে। এটা কিভাবে বলছিলাম যে fx is equals to ফার্স্টে f1 x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে 0 ডিগ্রি কোণে আছে, তার মানে কত cos 0 প্লাস f2 cos f2 কত ডিগ্রি কোণে আছে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি শিওর। আর এটা যদি 6 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই হবে 30 ডিগ্রি। তাহলে 90 প্লাস 30 কত হয়, 90 প্লাস 30 120, তার মানে কত cos 120 প্লাস cos 120 প্লাস পরবর্তীতে f3 cos, এবার cos এর মান কত হবে দেখো, টোটালটার মান কত, এই টোটাল কত দেখো, টোটালটা হচ্ছে 180। আচ্ছা f3 cos, f3 x এর সাথে কত ডিগ্রি কোণে আছে দেখো তো, এদিক থেকে আছে 90, এদিকে 90 90 180, 90 90 180 আর এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি। তাহলে কত হয় 90 90 180, 180 যোগ 60 মানে 240, মানে 240। এটাই হচ্ছে আমাদের কি fx ox বরাবর উপাংশ বা ox বরাবর মান। এটা মান কি আসে cos 0 11 প্লাস 22 ইনটু cos 120 প্লাস 33 ইনটু cos 240 আসে কত মাইনাস 16.5, তো আসে কত মাইনাস 16.5 নিউটন। এটাই আমাদের গয়ের উত্তর। কত ইজি, জাস্ট এক লাইনের উত্তর, তুমি যা সুন্দর মতো সাজাইতে পারলে হইছে। f1 cos 0, f2 cos 120, f3 cos 240। পরবর্তীতে কি বলছে, বল প্রয়োগের ফলে বস্তু কণা কোন দিকে গতিশীল হবে। এই একটা অঙ্ককেই তারা দুইটা আলাদাভাবে কইরা দিছে, এই সেম জিনিসটা এটাই করা লাগতো, তাই আমরা করলাম না। ধরো গ স্টার্ট করছি, ঘ স্টার্ট করলে এটা আমরা কি পাইলাম, গ হতে পাই fx সমান -16। এখন আমরা কি বের করব fy। কি বলছিলাম ওই প্লে লিস্টে বলেছিলাম আমি যে fx এর মান মাথায় থাকলে fy অটোমেটিক, জাস্ট সাইনের কজের জায়গায় সাইন বসিয়ে দিব। তার মানে কত f1 sin 0 প্লাস f2 sin 120 প্লাস f3 sin 240, সেম জাস্ট কজের জায়গায় সাইন বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তর আসে কত sin 0 মান 0টা বাদ, তাহলে 22 ইনটু sin 120 প্লাস 33 ইনটু sin 240 কত মাইনাস 9.52, সমান আসবে কত মাইনাস 9.52। এই আমাদের কি আসলো, fx এর মানও পাইলাম, fy এর মানও পাইলাম। এখন আমাদের কি লাগবে থিটা, এর সাথে কত ডিগ্রি কোণ করতে, তাহলে কত আমরা জানি tan থিটা ইজ ইকুয়ালস টু fy ডিভাইডেড বাই fx। সুতরাং কত থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স কত fy কত -9.52 ডিভাইডেড বাই মাইনাস কত 16.5 মাইনাস মাইনাস একটু কাটাকাটি, তোমার সঙ্গে কত আসে tan ইনভার্স
9.52 ডিভাইডেড বাই 16.5 আসে 29.9, অলমোস্ট 30 ডিগ্রি, মানে কত 30 ডিগ্রি। তার মানে প্রশ্নের উত্তর কি, যে বল প্রয়োগের ফলে বস্তু কণাগুলো এক্স এর সাথে 30 ডিগ্রি কোণে যাবে। উত্তর পাওয়া গেছে, একবার ইজি, সবচেয়ে ছিল এটাই, যে ফার্স্ট এই তিনটা মিলে কিন্তু একটা ম্যাথ হয়, কিন্তু তারা এই তিনটা ম্যাথকে দুইটা আলাদা করে দিচ্ছে, গতে একবার ঘতে একবার। বুঝা গেছে? এখন আমরা যশোর বোর্ড 2024 যে সিকিউরিটি আসছে সেটা দেখব। যশোর বোর্ডে আমাদের কি প্রশ্ন আসছিল, যে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে F2 একটা বল F1 একটা বল দিয়ে দিচ্ছে। ফার্স্টে বলছে কি F1 এর ভেক্টর রূপ প্রকাশ করো। এই যে বলটা দেয়া আছে 15 নিউটন, এটার ভেক্টর রূপ প্রকাশ করতে বলছে, মানে x আর y, i ক্যাপ j ক্যাপ এ ক্যাপ দিয়ে প্রকাশ করতে বলছে। তো ফার্স্টে আমরা দেখি গ নাম্বার, ভেক্টর রূপ প্রকাশ করতে হলে F1 যদি ভেক্টর রূপ আনি, কি করতে হবে, x অক্ষের সাথে উপাংশ নিব। এটা দেখো, এটা তো 90 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি, এটা 30 হলে এটা কত 60, 90 আর 60 যোগ করলে কত হয় 150। তার মানে কত F1 cos 150 ডিগ্রি প্রথমটা, প্লাস y এর সাথে কত হবে, sin এর জায়গায় cos এর জায়গায় জাস্ট sin, F1 sin 150 ডিগ্রি, এর সাথে i ক্যাপ, এর সাথে কি j ক্যাপ। F1 এর মান কত 15, সুতরাং 15 ইনটু cos 150 আসে কত -12.99, অলমোস্ট 13, কত -13 i ক্যাপ, প্লাস পরবর্তীটা কি বলছে 15 ইনটু sin 150 আসে কত 7.5 j ক্যাপ। এই হচ্ছে আমাদের গয়ের উত্তর। দেখো কত ইজি ইজি প্রশ্ন আসে ভেক্টর থেকে। ভেক্টর থেকে যদি তোমরা আনসার না করো তাহলে সবচেয়ে বোকামি করবা। দেখো এক লাইন দুই লাইন, এটা কিন্তু এমন আমি শর্টকাট দেখাইতেছে, এটাই নিয়ম। তুমি কি করবা, বলবা যে f1 সমান এত, এই যে এই সাথে এত ডিগ্রি কোণ দেওয়া আছে, মানে সুন্দর করে সাজাইবা, পরে উত্তরটা কি জাস্ট ভেক্টর রূপ f1 cos 150 f1 sin 150 i ক্যাপ j ক্যাপ, সুন্দর মতো, এটাই কি আনসার। কত ইজিলি উত্তর আইসা পড়ে। আচ্ছা, পরবর্তীতে কি বলছে, উদ্দীপকে F1 প্লাস F2 ও F1 মাইনাস F2 পরস্পর লম্ব হবে কিনা। লম্ব হতে হলে কি করতে হবে, এই F1 প্লাস F2 যোগ করার পরে F1 মাইনাস F2 এর দুইটা ডট গুণন করব। ডট গুণন করার পর যদি উত্তর 0 আসে তাহলে কি এটা লম্ব, আর উত্তর 0 না আসলে এটা লম্ব না। এটা 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 আরো ইজি, খালি কি একটু প্রসেসটা একটু বড় হবে, তুমি সুন্দর মতো আগাবা। দেখো এই F1 এর মান তো আমরা বের করলাম, এটা আমি লিখে রাখি, দাঁড়াও। কত F1 এর মান আমরা কত বের করছি, 13 মাইনাস 13 i ক্যাপ প্লাস 7.5 j ক্যাপ লেখা রাখলাম, ধরো কি F1। এখন আমরা F2 ডাকবো, F2 F2 এর ক্ষেত্রে F2 বের করতে হলে কত, F2 cos, এই যে cos কত 30 ডিগ্রি, cos 30 প্লাস F2 sin 30, F2 এর মান কত ছিল 10, ডাইরেক্ট বসাই দিই, 10 ইনটু cos 30 5√3 প্লাস 10 ইনটু sin 30 হাফ নেবে, হাফ মানে 5 এ হচ্ছে কি i ক্যাপ, এ হচ্ছে তোমার j ক্যাপ, i ক্যাপ j ক্যাপ। তাহলে আমাদের হাতে কি F1 রইলো, এটা কি F1, এটা F2। ফার্স্টে কি করব, F1 প্লাস F2 যোগ করব। ফার্স্ট ধাপ কি, এক নাম্বার আমরা কি F1 প্লাস F2 যোগ করব। যোগ করলে কি আসে দেখো 5√3 প্লাস মাইনাস 13, ডাইরেক্ট ক্যালকুলেটর সাইনটা ঠিক আছে তো কি করব, ডাইরেক্ট বসাই দিবা 5√3 তারপর মাইনাস 13, 5√3 প্লাস মাইনাস 13 আসে কত, যে মাইনাস 4.33 i ক্যাপ প্লাস এখানে কত 5 প্লাস 7.5, 5 প্লাস 7.5 কত 12.5 কি j ক্যাপ। এগুলো আমরা কি F1 প্লাস F2। পরবর্তীতে কি করব, F1 মাইনাস F2 করব। F1 মাইনাস F2 করলে কি আসে, F1 মাইনাস F2 মানে এটা মাইনাস এটা, আগে এটা দেখো মাইনাস 13 মাইনাস 5√3
আসে কত -21.66 আই ক্যাপ। পরবর্তীতে 7.5 -5 তার মানে 2.5 প্লাস 2.5 জে ক্যাপ। এখন আমাদের f1 প্লাস f2 পেয়ে গেলাম, f1 মাইনাস f2 পেয়ে গেলাম। সাপোজ ধরে নাও এটারে মনে মনে আমরা ধরলাম কি, ধরলাম f একটা প্রাইম আর এটারে মনে মনে ধরলাম ধরো f দুইটা প্রাইম। এখন এই দুইটা f1 f প্রাইম আর f ডাবল প্রাইম পরস্পর লম্ব কিনা কিভাবে চেক করব, এদের ডট গুণন করব। তার পরবর্তী ধাপ কি, f প্রাইম ডট f ডাবল প্রাইম ডট গুণন করলে কি হয়, এই যে -4.33 ইনটু -21 ইনটু কত -4.33 আসে কত 93.78 আই ক্যাপ প্লাস 12.5 ইনটু 2.5 12.5 ইনটু 2.5 আসে কত 31.5 আই ক্যাপ তো থাকবে না ডট গুণনে, এই যে কেবল বাদ তাহলে যোগ করে দিলে যোগ 93.78 আসে কত 125.03। যেহেতু f প্রাইম ডট f ডাবল প্রাইম ইজ সমান নয় 0, তার মানে এরা কি পরস্পর লম্ব না, অতএব এরা পরস্পর লম্ব নয়। মানে এই কি করলাম দেখো, ধাপগুলা দেখো কিভাবে ধাপ আগাইছি। ফার্স্টে আমাদের f1 আর f2 এর ভেক্টর রূপ ছিল না, ফার্স্টে কি ভেক্টর রূপে প্রকাশ করলাম, তারপর সেখান থেকে f1 আর f2 যোগ করলাম, ফার্স্টে পরে কি করলাম f1 যোগ f2, পরবর্তীতে কি করলাম f1 যোগ মাইনাস f2 করলাম, f1 মাইনাস f2 করলাম, এরপরে এই দুইটা ডট গুণ করে দিলাম। এই দুইটা ডট গুণ করার পর উত্তর 0 আসে নাই, তার মানে কি এটা লম্ব না। বুঝে গেছে, এটা সবচেয়ে ইজি ছিল, খালি কি দুটা একটু বেশি লেন্থি প্রসেস ছিল। কি এটারে ফার্স্টে ভেক্টর রূপ করলা, তারপর এটারে ভেক্টর রূপ করলা, তারপর দুটো যোগ করলা, তারপর দুটো বিয়োগ করলা, তারপর যে দুটো যোগ করছো আর যে দুটো বিয়োগ করছো এই দুটার মাঝখানে ডট গুণন করলাম, করার পরে দেখলাম এদের আনসার 0 আসে নাই। যেহেতু যদি 0 আসে তাহলে এটা পরস্পর লম্ব থাকতো, কিন্তু 0 আসে নাই, তারা কি পরস্পর লম্ব নয়। এখন আমরা চট্টগ্রাম বোর্ডে আসা দুইটা সিকিউ দেখব। তোমার চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্ন পড়ে আসা আমরা। একটা উদ্দীপক দেয়া আছে, বলছে যে এবি বরাবর সুজনের বেগ 6 ms ইনভার্স 1, মানে কি সুজন এবি বরাবর 6 ms ইনভার্স 1 বেগে ছুটছে, আর এসি বরাবর কুবেরের বেগ 5, কুবেরের নৌকার বেগ 5.5 ms ইনভার্স 1, মানে এসি বরাবর কি গেছে কুবের, এবং সিবি স্রোতের বেগ, স্রোত কি বলছে সিবি বরাবর স্রোতের বেগ কত 1.2, মানে কোনটা, এই যে এদিকে স্রোতের বেগ কত আসছে 1.2, এবং নদীর প্রস্থ দেয়া আছে তোমার 400 মিটার। ফার্স্ট প্রশ্ন বলছে যে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো, মানে এই যে কুবের কোনটা, কুবের হচ্ছে এই 2 নাম্বার কেস এসি, কুবের কতটুকু গেছে, কুবের এসি বরাবর রওনা হয়েছে 120 ডিগ্রি কোণে, আর কুবেরের বেগ কত ছিল 5.5 ms ইনভার্স 1, আর নদীর বেগ কত ছিল, স্রোতের বেগ 1.2 ms ইনভার্স 1। কি বলছে কুবেরের প্রকৃতপক্ষে কত বেগে গেছে, তার মানে কি লব্ধি বেগ চাইছে, একবারে ইজি, এটা কি করে দেওয়া লাগবে, লব্ধি বেগ বলছে, দেয় কি r is equals to root over of p স্কয়ার, মানে কত, আচ্ছা লিখে দিই p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। সেখান থেকে মানে কুবেরের বেগ কত 5.5 স্কয়ার প্লাস স্রোতের বেগ কত 1.2 স্কয়ার প্লাস 2 ইনটু 1.2 ইনটু 5.5 ইনটু এদের মধ্যবর্তী কোণ কত, এসি কত ডিগ্রি কোণ করে রওনা করছে 120 ডিগ্রি কোণে, তাহলে cos 120 ডিগ্রি কোণ। এই হচ্ছে আমাদের উত্তর ডাইরেক্ট। তাহলে কি আসলো যে কুবের কত ডিগ্রি আছে, আমি উত্তর কি করে দিই, রুট ওভার 5.5 স্কয়ার প্লাস 1.2 স্কয়ার প্লাস 2 ইনটু 1.2 ইনটু 5.5 ইনটু cos 120, 5.00 5.00 তার মানে 5.1 কত 5.01 ms ইনভার্স 1 হচ্ছে তোমার উত্তর। একবারে ইজি ছিল, শুধুমাত্র লব্ধি বেগ চাইছে। তাহলে আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে কি বলছে যে সুজন ও কুবেরের মাঝে কে আগে অপর পারে পৌঁছাবে, একবারে ইজি। আমরা কয়টা ম্যাথ করলাম এরকম টি এর মান বের করা, জাস্ট কি t d ডিভাইডেড বাই b sin আলফা। আর ফার্স্টে কি হচ্ছে সুজন, আচ্ছা কুবেরের টা আমরা দেখি, কুবেরের কি বের করব, t বের করব, তার মানে কি t অফ t1 দিলাম d ডিভাইডেড বাই b sin আলফা, তাহলে কি d কত 400 মিটার, 400 মিটার। আর কুবেরের বেগ কত ছিল
কুবেরের বেগ ছিল তোমার 5.5 5.5 ইনটু সাইন সাইন আলফার মান কত 120 এই গেল একটা উত্তর। তারপরে টি টু সেম ডি ডিভাইডেড বাই বি প্রাইম সাইন আলফা মানে কি বা টি2 এটা কার বেগ সুজনের বেগ কত ছিল এ বি বরাবর সুজনের নৌকার বেগ ছিল 6 ms ইনভার্স 1 মানে কত ডি 400 ডিভাইডেড বাই b2 এর মান কত ছিল 6 ইনটু সাইন আলফা সাইন এবার দেখো কুবের তো 120 ডিগ্রি কোণে রওনা হয়েছিল কিন্তু সুজন কত ডিগ্রি কোণে রওনা হয়েছে সুজন এ বি বরাবর রওনা হয়েছে এ বি বরাবর রওনা হওয়া মানে কি এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি তার মানে ক্ষেত্রে 90 sin 90 এর মান 1 তার মানে এটা ভ্যানিশ। তো সেক্ষেত্রে আমরা উত্তর কি আসে একটা আসে তোমার 400 ডিভাইডেড বাই 5.5 ইনটু সাইন 120 83.97 এটা 83.97 আরটা হচ্ছে তোমার 400 ভাগ 6 66.66 আর টি2 আছে 66.66 সেকেন্ড কি চাইছে সুজন ও কুবেরের মাঝে কে আগে অপর পারে পৌঁছাবে দেখো প্রথমটা কি ছিল কুবের 83.97 সেকেন্ডে ওই পারে পৌঁছায় আর তোমার সুজন যে ও কি করছে 66.66 সেকেন্ডে ওই পারে পৌঁছায় তাহলে অবশ্যই সুজন আগে পৌঁছাবে তাহলে উত্তর কি যে সুজন কুবেরের আগে নদীর ওপারে পৌঁছাবে। এবার আসো আমরা চট্টগ্রাম বোর্ডের যে আরো একটা ম্যাথ ছিল সেটা দেখবো। 2 নম্বর ম্যাথে কি বলছে তিনটা স্থানাঙ্ক দেয়া আছে পি একটা স্থানাঙ্ক কিউ একটা স্থানাঙ্ক আর একটা স্থানাঙ্ক কি 2 - 1 3 3 - 1 2 1 - 3 5 ফার্স্টে কি বলেছে তোমার পি কিউ ও পি আর এর মধ্যবর্তী কোণ কত এটা আমি আগে দেখাই কি কি দেয়া আছে যে পি এর স্থানাঙ্ক দেয়া আছে তোমার 2 - 1 3 2, -1, 3 তারপর কিউ এর স্থানাঙ্ক দেয়া আছে 3, -1, 2 3, -1, 2 আর আর এর স্থানাঙ্ক দেয়া আছে তোমার 1, -3, 5 1, -3, 5 এখন এগুলো তো কোনো একটা মূলবিন্দুর সাপেক্ষে হয় এই যে তোমার ধরো মূলবিন্দুটা ও মানে যদি ভেক্টর রূপে প্রকাশ করি তোমার এই পি এর অবস্থান ভেক্টর কত ওপি সমান কত হবে 2y ক্যাপ প্লাস প্লাস না মাইনাস j ক্যাপ প্লাস 3 ক্যাপ k ক্যাপ তারপর তোমার প্রশ্নে কি বলছে pq আর pr তার মানে সবই লাগবে তাহলে q এরটা কি হয় কি বলে oq ভেক্টর কি হবে 3, 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2 k ক্যাপ তারপর ও আর কি হবে ও আর i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ এই হচ্ছে আমার এই তিনটা স্থানাঙ্কের অবস্থান্তর ভেক্টর। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে যে PQ ও PR এর মধ্যবর্তী দূরত্ব কত তার মানে আমার ফার্স্টে PQ বের করতে হবে তারপর PR বের করতে হবে এরপর এদের মধ্যবর্তী দূরত্ব মানে তিনটা স্টেপ তার মানে এটা একটু বড় অঙ্ক হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি PQ বের করা এক নাম্বার স্টেপ আমরা কি বের করব ধরো ফার্স্টে PQ বের করব PQ এখন PQ কিভাবে বের করব দেখো এখানে P আগে আছে Q পরে আছে তার মানে Q থেকে P বাদ আমরা রিপিট করতেছি যেটা পরে থাকবে সেটা থেকে প্রথমটা বাদ দিবা তাহলে পরে কি Q তার মানে কি OQ মাইনাস পরে কি P তার মানে OP শেষ। এখন OQ কি ছিল 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস চিহ্ন সব চেঞ্জ 2y ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ এখন 3 থেকে 2 বাদ দিলে থাকে শুধু i ক্যাপ তারপর মাইনাস প্লাসে কাটাকাটি তারপর 2 ক্যাপ মাইনাস 3 ক্যাপ সমান কি মাইনাস k ক্যাপ এই হচ্ছে আমার কি PQ এর মান এরপর আমাদের কি লাগবে PR এর মান PR তাহলে সেম কিভাবে বলছিলাম যেটা পরে থাকবে সেটা থেকে প্রথমটা বাদ পরে কোনটা আছে আর মানে কি OR মাইনাস OP এখন এটা কিভাবে হবে ডাইরেক্ট যোগ করে দেই তাহলে একটাই থেকে দুইটাই বাদ দিলে কি হবে মাইনাস i ক্যাপ তারপর তোমার মাইনাস 3 প্লাস j ক্যাপ তারপর কত মাইনাস 2i 2 j ক্যাপ তারপর কি 5k ক্যাপ মাইনাস 3k ক্যাপ মানে কি 2k ক্যাপ
এ হলো আমাদের কি পি কিউ আর পি আর। পরবর্তী কাজ কি আমার এই দুইটার ভিতর কি করা, ডট গুণন করা। ডট গুণন করার পর কজের সূত্রে কজ ফেলে কি করব, আচ্ছা আমি করতে পারি এটা উঠাও, হ্যাঁ এটা কি করা, আচ্ছা পরবর্তী কি ধরো পি কিউ ডট পি আর, পি আর পি কিউ ডট পি আর ইজ কত, পি কিউ ডট পি আর ইনটু cos থিটা, আমাদের লাগবে cos থিটা সমান কত, cos থিটা ইজ ইকুয়ালস টু pq ডট rq, pq ডট p r ছিল না pr, pq ডট pr ডিভাইডেড বাই pq ডট pr। মনে রাখো উপরেরটা হচ্ছে ভেক্টর রূপ, নিচেরটা হচ্ছে কি মান। তাহলে উপরেরটা যদি করি pq কত ছিল i ক্যাপ k ক্যাপ, i ক্যাপ মাইনাস k ক্যাপ ইনটু তারপর pr কত ছিল মাইনাস i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ ডিভাইডেড বাই নিচে কত হলো pq ইনটু pr। এখন pq এর মান কত, এই যে এটার মান কত, যে pq পাইছে এর মান কত, রুট ওভার দিয়ে সহগগুলোর স্কয়ার, রুট ওভার দিয়ে সহগ কত 1 1, তার মানে কি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু আবার pr এর মান কত ছিল মাইনাস i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। আর সবগুলোর কি সহগের উপরে বড় করে রুট করে দেব, এই মাইনাস 1 স্কয়ার মানে 1 স্কয়ার যে কথা মাইনাস 1 স্কয়ার একই কথা, প্লাস পরে মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার তারপর তো প্লাস 2 স্কয়ার। এই যে আমাদের বসানো শেষ। এখন কি করব, এখান থেকে আমাদের থিটার মান বের করব, গুণ করি রুট ওভার অফ প্লাস 1 স্কয়ার ইনটু রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 3 রুট 2। নিচে থাকে আমাদের কত 3 রুট, নিচে থাকে আমাদের 3 রুট, আর উপরে কি আসে i গুণ করলে কত -1 প্লাস মাইনাস মাইনাস প্লাস 2, তারপর কত ও না জে নাই জে সহগ না বাদ, তাহলে কে কি কত -2, তাহলে কত হলো -3 হলে আল্লাহ cos ইনভার্স করে দিই। সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স -3 ডিভাইডেড বাই 3 রুট 2, cos inverse minus 3 divided by 3 root 2 135 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি। দেখো কি বলছে পি কিউ পি আর এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 135 ডিগ্রি। অঙ্কটা একটু বড় ছিল গ নম্বরে, তারপরও ইজি ছিল, বড় থাকলেও অঙ্কটা কি ছিল ইজি ছিল। আবার আমি রিপিট করি, দেখো আমি ফ্লোগুলো বুঝাই। ফার্স্টে কি বলছে পি কিউ আর তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, পরে বলছে পি কিউ ও পি আর এর মধ্যবর্তী কোণ কত। পি কিউ আর পি আর এর মধ্যবর্তী কোণ বের করতে হলে আমার এই সূত্রে আসতে হবে cos থিটা, কিন্তু আমার হাতে পি কিউ নাই পি আর ও নাই, এই দুইটা আনার জন্য কি করতে হবে, ফার্স্টে আমার পি কিউ আর পি আর হাতে আনতে হবে। তো আর কি করলাম, এই যে পি কিউ আর তিনটাকে অবস্থান যে ভেক্টর সেই ভেক্টরে প্রকাশ করলাম কি, এই যে স্থানাঙ্ক যে দেয়া স্থানাঙ্কগুলো কি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ এই স্থানাঙ্ক বসাইছি। স্থানাঙ্ক বসানোর পরবর্তীতে কি করলাম পি কিউ বের করলাম। পি কিউ কিভাবে বের করছি, এই ও কিউ মাইনাস ও পি, তারপরে কি বের করব পি আর বের করব। পি আর মানে কি, যে এই ও আর মাইনাস ও পি, তার শেষ কাজ আমাদের কি পি আর বের হয়ে গেছে, পি কিউ বের হয়ে গেছে। বের হওয়ার পরবর্তীতে আমরা কি করলাম গুণ দিলাম, যে পি কিউ ডট পি আর ইজ ইকুয়ালস টু পি কিউ ডট পি আর ইনটু cos থিটা। এই দেখো এই যে এই পি কিউ আর পি আর কিন্তু মান, তাই উপর এই ভেক্টর চিহ্ন নাই, আর এই দুইটা হচ্ছে কি তোমার ভেক্টর রূপ, তাই উপর ভেক্টর চিহ্ন আছে। তার উপরে যে দুইটা গুণ সেটা হচ্ছে তোমার ভেক্টর গুণন, আর নিচেরটা কি এদের মান বের করে গুণ। মানটা কিভাবে বের করছি, এই তোমার এই ভেক্টর রূপ থাকলে সেগুলোর সহগগুলো স্কয়ার করে রুট করে দিলে কি মান বের হয়ে যেত, সেখান থেকে আমাদের থিটার মান কত আসলো 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমরা ঘ নাম্বারে যাব। ক নাম্বার কি বলছে, বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই তলে আছে কিনা। এবং একই তলে থাকার শর্ত কি বলছিলাম মনে আছে, যে দুইটা ক্রস গুণন তারপর সেটার সাথে ডট গুণন 0 হতে হবে। তার মানে আমাদের কয়টা আছে এখানে দেখো, আমাদের ভেক্টর কয়টা ছিল ওপি ও কিউ আর কি ও আর, তিনটা ভেক্টর আছে কিন্তু। ধরো সেক্ষেত্রে ওপি ক্রস ধরো ও কিউ দিলাম, আর সেটার সাথে ডট গুণন করব ও আর, আর এই মানটা যদি 0 হয় তাহলে সেটা কি হবে
সমতলীয় হবে। আর যদি সমতলীয় হয়, যদি 0 সমান 0 না হয় তাহলে সেটা কি সমতলীয় হবে না বা একই সমতলে অবস্থান করবে না। এখন এগুলো কিন্তু বের হয়ে গেছে। ওপি মানে কি দেখো, ওপি মানে হচ্ছে তোমার এই যে 2i ক্যাপ মাইনাস মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, তারপর তোমার কি ও কিউ সমান কত 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, তারপর হচ্ছে কি ও আর সমান কত 1 সমান 1 মানে i ক্যাপ কমা এই মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখন দাও তোমার হাতে তিনটা ভেক্টর আছে, আর তুমি এগুলো এই ক্রস গুণ আর ডট গুণ পারবা না, অনেকবার করাইছি, তো এই ম্যাথটা আমি স্কিপ করলাম। কেন? এই টাইপের ম্যাথ আগে করানো হয়েছে, মেবি 2বার করাই ফেলছি, ঠিক নাই, মনে নাই। কি বলছে দেখো, ফার্স্টে ওপি আর ওকিউ, ধরো ওপি আর ওকে তুমি ক্রস গুণন করলা, সেটারে আবার ও এর সাথে ডট গুণন করবা। ভেক্টর ফরম্যাট আছে, একবারে ইজিলি 2 লাইনের অঙ্ক শেষ হয়ে যাবে, মানে কথার কথা একবারে 2 লাইনে তো শেষ হবে না। এখন আমরা বরিশাল বোর্ড 2024 দেখবো। বরিশাল বোর্ডে ভেক্টর থেকে তোমার একটা সিকিউ আসছিল, তো সেটাই দেখবো, একবার ইজি ছিল। দেখো সেম, দেখো নদী নৌকা থেকেই বেশিরভাগ ম্যাথ, নদী নৌকা থেকেই সব আসে। দেখো মানে এই বছর সবচেয়ে বেশি আসছে নদী নৌকা থেকে। কি বলছে, একজন সাঁতারু এবি এর সাথে, এই যে এবি এর সাথে 10 ডিগ্রি কোণে, যে 10 ডিগ্রি কোণে 16 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটা শুরু করলো। প্রথম সাঁতারু কত এই এসি পথে 16 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো, আর নদীতে স্রোতের বেগ ছিল কত 8 কিলোমিটার পার আওয়ার, আর ওর কত ছিল 16 কিলোমিটার পার আওয়ার। অপর একজন সাঁতারু ছিল, সে একই নদীতে একই বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে, এই যে 60 ডিগ্রি কোণ করে সাঁতার কাটা শুরু করে। বলছে প্রথম সাঁতারু বি বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি বরাবর রওনা দিয়ে, মানে সে এই বি বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি বরাবর রওনা দিছে, কিন্তু সে বি বিন্দুতে পৌঁছায় নাই। কোথায়? এসি বরাবর রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছায়। কোথায় পৌঁছাইছে? এই যে ডি বিন্দুতে পৌঁছাইছে। এখন বলছি তোমার এই বিডি দূরত্ব নির্ণয় করো। এটা কিন্তু কয়েকবার করাইছি, লাস্ট টাইম দেখাচ্ছি। দেখো বিডি কি বলছিলাম, বিডি বা এক যাই হোক, বিডি একদম সুন্দর মতো আমরা জানি কি x = vt, এখানে কোনো তরঙ্গরণ কিছু নাই, জাস্ট সমবেগের সূত্র x = v * t। এখন এই যে এখান থেকে সে এদিক সরি এটা না, এখান থেকে এদিকে যাত্রা দিল, পৌঁছাইলো এই জায়গায়, এটা b, এটা d। এখন ওরে এই যে এই জায়গা থেকে এই আনুভূমিক মানে ডান থেকে বাম এদিকে কে সরায়, x অক্ষের বেগ, আর এই যে এই পার থেকে ওই পারে নিয়ে যায় কে, y অক্ষের বেগ। তো আমরা কি করব, যেহেতু বিডি পথ চাইছে, মানে তোমার আনুভূমিক অংশে যে দূরত্ব, সেই দূরত্বটা কে পার করায়, x অক্ষের বেগ, সুতরাং কি bxt, মানে কোনটা x অক্ষের বেগ। এখন আমরা কি x অক্ষের বেগ কয়টা আছে, একটা তো অবশ্যই স্রোত তো ডাইরেক্ট x অক্ষে যাইতেছে, স্রোতের বেগ u প্লাস, এখন যে এই যে b বেগে রওনা হইছিল কত ডিগ্রি কোণে, দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 10 ডিগ্রি হলে টোটাল কত 100 ডিগ্রি, 100 ডিগ্রি। কারণ কি এই টোটালটা 90 ডিগ্রি, আর এখানে যেহেতু 10 ডিগ্রি, তার মানে 100 এই 90 যোগ 10 সমান 100 ডিগ্রি। সুতরাং কত v cos 100 ডিগ্রি। v কোনটা, ও ওর বেগটা, এই যে প্রথম সাঁতারের বেগ, আর 100 ডিগ্রি কত, তার মানে কত ডিগ্রি কোণে রওনা হইছে, তার মানে v cos 100। এই গেল আমাদের কি বেগের মান ইনটু t। টি হই যে মাদার ফর্মুলা d / b sin alpha, d / b sin alpha। এখন দেখো u কত ছিল, u হচ্ছে স্রোতের বেগ কত 8 কিলোমিটার পার আওয়ার, মানে 8 প্লাস b কত ওর বেগ কত 16 ইনটু cos 100 ইনটু d কত ছিল 20 কিলোমিটার ডিভাইডেড বাই b কত, b হচ্ছে তোমার 16 ইনটু sin কত 100। এখন আমরা ক্যালকুলেটর বসে উত্তর হিসাব করব, 8 plus 16 into cos 100 into 20 divided by 16 into sin 100, 6.62 কিলোমিটার, 6.62 কিলোমিটার। এই হচ্ছে আমাদের কত বিডি দূরত্ব। পরবর্তী ম্যাথে এখন আমরা আসবো। পরটা কি বলছে, যে কোন সাঁতারু আগে ওই পার পৌঁছাবে, এটার করায় দেওয়া লাগবে, কয়বার করাইছি দেখো আবার। t1 = d / v sin alpha বা v1 দিলাম,
আর t2 is equals to d divided by b2 sin alpha 2। প্রথমটার ক্ষেত্রে d এর মান সেম 20, b এর b1 এর মান কত 16, তারপর কত sin 100। পরেরটার ক্ষেত্রে কত সেম 20, যে কত b2 ওই কত বেগে সেম বেগে ও 16 ইনটু sin, খালি আর কোণটা ভিন্ন, ওই কোণ কত ও 60 ডিগ্রি কোণে রওনা হয়েছে কার সাথে এই অনুভূমিকের সাথে বা স্রোতের বেগের সাথে, তাহলে sin 60। এখন এখান থেকে যার t এর মান ছোট হইব সে আগে পৌঁছাবো, আর যার t এর মান বেশি সে পরে পৌঁছাবো। তাও ধরো যদি করে দিই আমি, ধরো 20 ডিভাইডেড বাই 16 ইনটু sin 100 sin 100 1.26। যেহেতু ওর হচ্ছে 1.26 সময় লাগবে সেকেন্ড, এটা সেকেন্ড, এটা আওয়ার 1 ঘন্টা, কারণ আমরা সব হিসাব কিসে করতেছি কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার, তার মানে এটা কি আসছে ঘন্টায় আসছে। তার মানে কি t1 মানে প্রথম জনের লাগবে 1.26 আওয়ার আর দ্বিতীয় জনের লাগবে কত 1.44 আওয়ার। তাহলে কে আগে পৌঁছাবে, কি বলছে কে আগে ওইবার পৌঁছাবে, প্রথম অবশ্যই প্রথম জন। দিনাজপুর বোর্ডে ভেক্টর থেকে তোমার দুইটা সিকিউ আসছিল, তো একটা আসে নদী নৌকা থেকে আর একটা আসে তোমার কি ভেক্টর ক্যালকুলাস থেকে। নদী নৌকাটা একটু অন্যরকম ছিল, মানে জেনুইন ভাবে যেভাবে আসে সেভাবে আসে না। চলো শুরু করি। কি বলছে যে একটা চিত্র দেওয়া আছে, এ থেকে বি 2 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, এ থেকে বি 2 কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার বেগ 20 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। বলছে এ হতে বি তে পৌঁছাতে হলে কত কোণে রওনা হতে হবে। মানে তোমাকে বলে দিছে যে এটা একটা রাস্তা, এখানে আছে এ, এখানে আছে বি, তোমাকে বলছে যে তোমার এই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। তাহলে এখানে পৌঁছাতে হলে তোমাকে অবশ্যই এদিকে একটা কোণ করে রওনা হতে হবে, সেটা কোণ কত আলফা। সে আলফার মান বের করতে বলছে। আমি বলছিলাম এটার একটা শর্টকাট আছে, কি cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। কিন্তু এইখানে সমস্যা কি বুঝছো, এখানে ইউ এর মানও দেওয়া নাই, মানে স্রোতের মানও ডাইরেক্ট দেওয়া নাই, আবার কি নৌকার বেগের মানও ডাইরেক্ট দেওয়া নাই। এখন এটা আমার কি বের করতে হবে। ধরো যদি নৌকার বেগ আমাদের বি হয়, ধরো নৌকার বেগ আমরা ধরলাম বি, নৌকার বেগ ইজ ইকুয়ালস টু বি, আর স্রোতের বেগ ধরলাম কত, স্রোতের বেগ ধরলাম ইউ। এখন ধরো কি বলছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ 20 কিলোমিটার পার আওয়ার। তার মানে ধরো এদিকে স্রোত হইতাছে, এদিকে স্রোত হইতাছে, আবার নৌকাও এদিকে যাইতাছে, তার মানে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হবে না। ধরো নৌকা 10 ms ইনভার্স 1 বেগে যাইতাছে, আবার স্রোত তো সেম একই দিকে 5 ms ইনভার্স 1 বেগে যাইতাছে, তাহলে কি টোটাল নৌকার বেগ 5 বাইরে যাইবো না, বের কত হলো 15। তার মানে নৌকার অনুকূলে বেগ হিসাব করলে আমাদের কি আসে u প্লাস v ইজ ইকুয়ালস টু কত আসে, কি বলছে অনুকূলে নৌকার বেগ 20 কিলোমিটার পার আওয়ার 20, আবার প্রতিকূলে মানে বিপরীতে, বিপরীতে আসলে কি ধরো নৌকা এদিক যাইতাছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার কি স্রোত আবার উল্টা দিকে কি আসতেছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে কি করবে এই 5 এই 10 থেকে 5 ভ্যানিশ করে 5 অবশিষ্ট থাকে। তাহলে কি হবে, যদি স্রোতের বেগ নৌকার বেগটা কিন্তু অবশ্যই বেশি হবে, এটা মাথায় রাখবা। কস নৌকা কিন্তু একদিকে যাইতাছে, যদি স্রোতের বেগ নৌকার বেগ থেকে বেশি হতো তাহলে নৌকাকে উল্টা দিকে নিয়ে যাইতো। তাহলে মানে মোদ্দা কথা হচ্ছে তোমার নৌকা ধরো এদিকে যাইতেছে আর স্রোতের বেগ এদিকে যাইতেছে, তাহলে সেক্ষেত্রে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোতের বেগ এটা হচ্ছে তোমার প্রতিকূল। তাহলে এই হিসাব করলে প্রতিকূলে আসে তোমার v মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু কত, প্রতিকূলে বেগ হচ্ছে 10। এটা যদি আমরা v প্লাস ইউ লিখি, এখন দেখো এটা যদি দিলাম 1 নং, এটা দিলাম কত 2 নং, এটা যোগ করে দিই, যোগ করে দিলে ইউ কাটা 2v ইজ ইকুয়ালস আছে 30, অতএব v ইজ ইকুয়ালস আছে কত 30 ভাগ 2 মানে 15, আর ইউ এর মান কত এখানে বসায় দাও, 15 বসায় দিলে 20 মাইনাস কত ইউ ইজ ইকুয়ালস আছে 20 মাইনাস 15 সমান কত 5। তাহলে আমরা v এর মান পেয়ে গেলাম কত 15 ms ইনভার্স 1 নাকি কিলোমিটার পার আওয়ার, সরি কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের বেগ পাইলাম কত 5 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা সূত্র মোতাবেক কত এই যে cos ইনভার্স c/v বসায় দিলে উত্তর আসা পড়বে। ধরো cos ইনভার্স মাইনাস c/v,
cos ইনভার্স মাইনাস c বাই b মানে কত, u এর জায়গায় আসবে কত 5 5 আর b এর জায়গায় আসবে কত 15 15 cos ইনভার্স মাইনাস 5 ডিভাইডেড বাই 15 আসলে তোমার কত 109, সুতরাং থিটা আসে কত, থিটা ইজ ইকুয়ালস টু 109.47 ডিগ্রি। এ হচ্ছে আমার কত, যদি যদি তোমাকে যদি সেই লোকটা সাঁতারুটা বা নৌকা এই নৌকাওয়ালাটা এ বি পথে এই বি তে পৌঁছাতে চায়, তাহলে তাকে কি করতে হবে, এই দিক বরাবর কত 109.47 ডিগ্রি কোণে রওনা হতে হবে। এখন এইটা কিভাবে আসছিল আমি এটাও দেখাইছি আগে, কোন সূত্র থেকে আসছে দেখো, tan থিটা ইজ ইকুয়ালস টু যার সাথে অ্যাঙ্গেল সেটা যে সিঙ্গেল, তারপর কল v sin আলফা v cos আলফা। যেহেতু tan থিটার মান 90 ডিগ্রি, কারণ কি এই যে ab পথে একবার খারাপ পথে পৌঁছাবো, তার মানে লাস্টে কত 90 ডিগ্রি কোণে লব্ধিটা হবে, তাহলে কত 1/0 ইজ ইকুয়ালস টু এটা 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 এটা, তারপর এখান থেকে আর আরে গুণ করে এই লাইনটা আসে। তো আসলে আমরা পরেরটা দেখি। নদী পার হওয়ার জন্য যদি নৌকাটি এ বিন্দু হতে সোজাসুজি রওনা হতো, তাহলে পূর্বের থেকে কম না বেশি সময় লাগতো। দেখো রাস্তা ছিল তো এরকম, এ বিন্দু এটা বি বিন্দু, ছেলে কি করছে এই বি বিন্দুতে পৌঁছানোর জন্য এ দিক রওনা হয়েছে। এখন এই ক্ষেত্রে তার কতটুকু সময় লাগবে, t ইজ ইকুয়ালস টু d ডিভাইডেড বাই b sin আলফা। d কত, d দেওয়া আছে যে 2 কিলোমিটার, 2 ডিভাইডেড বাই b কত, b ছিল তোমার b কত আসলে আগের মধ্যে 15, b আসলে তোমার 15 ইনটু sin আর বেগ ছিল মেবি ডিগ্রি ছিল 109.47। তারপরও এটা হলো t1 আর t2 ইজ ইকুয়ালস টু কি বলছে তোমার, যে তুমি যাত্রা শুরুই করবা কোন দিকে, এই সোজা বরাবর তাহলে এক্ষেত্রে আলফার মান কত 90 ডিগ্রি, তাহলে t2 কি হবে d ডিভাইডেড বাই v sin আলফা, sin 90 এর মান 1, তার মানে sin আলফা ভ্যানি শুধুমাত্র d বাই b, আর d এর মান কত ছিল 2, b এর মান কত 15। এই দুইটার ভিতরে যদি দেখো এই t2 এর মান বেশি কম হয়, তাহলে অবশ্যই কি হবে এটা, আচ্ছা আমি করি 2 ডিভাইডেড বাই 15 ইনটু sin 109.47, তাহলে এই ক্ষেত্রে আসে তোমার 0.14 আওয়ার, আর এই ক্ষেত্রে আসে তোমার 2/15 0.13 আওয়ার। সুতরাং আমার কি দেখা যায় t1 থেকে t2 কম, তার মানে কি যদি সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পার হইতো তাহলে কি সময় কম লাগতো। এই টাইপের অঙ্ক অনেকবার করাইছি, তাই ডিটেইলস আর বললাম না। এখন ঘ নাম্বার কি, দিনাজপুর বোর্ডের যে সেকেন্ড ম্যাথ ছিল সেটা দেখো। দেখো কি বলছে, তিনটা ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়ার পর বলছে যে প্রথম যে আর ভেক্টরটা, সেখান থেকে বলছে এ এর মান কত হলে আর ভেক্টরটি বা আর ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। আর ভেক্টরটা কি দেয়া আছে, ধরো এই হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টর কি দেয়া আছে, a x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস 2k ক্যাপ 2k ক্যাপ। এখন বলছে এই আর ভেক্টরটার ভিতরে এই যে এটা আছে, এই যে a, এই এর মান কত হলে এই আর ভেক্টরটা সলিনয়েডাল হবে। এখন সলিনয়েডাল হওয়ার শর্ত কি আমরা জানি, এর ডাইভারজেন্স নির্ণয় করার পর যদি ডাইভারজেন্সের মান 0 হয়, আই রিপিট ডাইভারজেন্সের মান 0 হলে সেটা সলিনয়েডাল হবে। তাহলে আমরা কি করব, এখন ডাইভারজেন্সের মান বের করব এবং সেই মানটা ইজ ইকুয়ালস টু 0 ধরবো, ধরার পরবর্তীতে এর মান যেটা আসবে সেটা আমাদের উত্তর। কারণ এই ডাইভারজেন্স বের করার জন্য আমাদের কি লাগবে, অবশ্যই কি বলে অপারেটর লাগবে, নেবল অপারেটর। এটা কি ছিল, পার্শিয়াল ডেরিভেটিভ অফ x কে i ডিগ্রি i ক্যাপ প্লাস y অফ j ক্যাপ প্লাস z অফ k ক্যাপ। এই হচ্ছে আমাদের নেবলা। আর এই দুইটা কি করব, ডাইভারজেন্স নির্ণয় করব। ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করে, এটা এই দুটো ডট গুণন এটা ডট আর ভেক্টর। আর শর্ত মতে এই দুইটা ডট গুণ কত হবে, শূন্য হবে। এখন ডট গুণন করে দিই, এটা ডট গুণন করলে কত হয়, এটা x এর সাপেক্ষে a x
এক্স প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে ওয়াই, শুধু ওয়াই থাকে, প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ জেড এর সাপেক্ষে 2 ইজ ইকুয়ালস টু 0। এখন যারা অন্তরীকরণ পারো তারা মানে চোখ দিয়ে দেখে এটা করে দিবা, আর যারা পারো না তারা এখন কিছুই বুঝবে না, আমি যাই বলি কিছুই বুঝবা না। কি হবে, এই এক্স কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, শুধুমাত্র এ থাকবে, প্লাস ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত থাকে, 1 থাকে, প্লাস 2 কে, এটা কিন্তু 2 জেড না, 2 কে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়। তখন এখানে কোনো চলকই নাই, এক্স ওয়াই জেড কিছুই নাই, জেড থাকলে অন্তত একটা কিছু কথা ছিল, 0, তার মানে টোটাল মান 0। সুতরাং a ইজ ইকুয়ালস টু -1। আবার বলতেছি, যারা অন্তরীকরণ বুঝো তারা খালি চোখে দেখা, লেখাও লাগবে না, চোখে দেখবে আর উত্তর বলে দিবে। আর যারা বুঝো না তাদের আমি যাই বলে এখন কিছুই বুঝলাম। তো যেহেতু এই এর মান আমরা কি বলবো, যে এর মান -1 হলে ভেক্টর ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। তার মানে কি ডাইভারজেন্স নির্ণয় করলাম নেবলার অপারেটর দিয়ে। পরবর্তী ঘ নাম্বারটা কি বলছে, ঘয়ে বলছে যে পি ক্রস কিউ ভেক্টরটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। এন্ড ঘূর্ণনশীলের কথা বলে আমরা কোন এই ক্যালকুলাসে যাব, কার্ল নির্ণয় করব। কার্ল নির্ণয় করার পর যদি মান 0 হয় তাহলে অঘূর্ণনশীল, আর যদি 0 না হয় তাহলে কি ঘূর্ণনশীল। কারণ দুইটা ভেক্টর কি কি দেওয়া আছে, পি আর কিউ। পি কি দেওয়া আছে, পি দেওয়া আছে তোমার 2i ক্যাপ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ 4k ক্যাপ, আর q ইজ ইকুয়ালস টু দেয়া আছে 4i ক্যাপ প্লাস 4z ক্যাপ এই j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে বলে নাই এই দুইটার কার্ল নির্ণয় করতে, বলছে এই দুইটাকে আগে ক্রস গুণন করতে। ফার্স্টে বলছে যে এই দুইটারে ক্রস করতে, ক্রস করার পর এই ভেক্টরটা কার্ল কত চাইছে, মানে এটা ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। তাহলে আমাদের স্টেপ দুইটা, ফার্স্টে পি ক্রস কিউ করতে হবে। তো পি ক্রস কিউ কিভাবে করব, এটা সবাই জানো। ফার্স্টে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর সবগুলো 2 3 4, তারপর নিচে সবগুলো 4 4 -1, এখানে নির্ণয় করে করব। আই ক্যাপ ইনটু এইভাবে করলে কাটা দিলে কত, -3 -16 -3 -16 মাইনাস জে ইনটু জে ক্যাপ, সরি ক্যাপ দিতে মনে থাকে না, জে টি হয়ে দিলে কত, -2 -16 -2 -16 প্লাস কে ক্যাপ ইনটু হয়ে দিলে কত, তার মানে 8 -12 8 -12 সমান কত, -16 -19 আই ক্যাপ মাইনাস আছে প্লাস 18 জে ক্যাপ প্লাস -4 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের পি ক্রস কিউ এর মান। এখন এই মানটাকে আমরা কি করব, এই মানের কার্ল নির্ণয় করব। এটা কি হবে, আচ্ছা এটা মুছলাম, শুধুমাত্র মানটা মাথায় রাখো, মুছলাম, হ্যাঁ এই মানটা মাথায় রাখি, পরে মুছতেছি। তাহলে কি কার্ল অফ পি ক্রস কিউ, কার্ল কিভাবে নির্ণয় করব, সুতরাং কার্ল অফ পি ক্রস কিউ কিভাবে করব, প্রথম ওই যে আই ক্যাপ, তারপর জে ক্যাপ, তারপর কি কে ক্যাপ, এর পরবর্তীতে এই ডিফারেন্সিয়েট করব না, এই যে এইটার এগুলার কি সহগগুলো নেব। সহগ কি ছিল, পার্শিয়াল ডিফারেন্সিয়েট এক্স ওয়াই জেড। এখন এইটার সহগগুলো নিব, কত সহগ কত ছিল, -19, তারপর 18, তারপর কত, -4। এখন এটা আমি মুছে দিই, এখন আমি এটা মুছে দিলাম। এখন সুন্দর মতো এটা একটু ঠান্ডা মাথায় করলাম, আমি আস্তে আস্তে করতেছি, লেখা ভুল হয়ে যায়। ফার্স্টে কি আই ক্যাপের উপরে রেখা কি করব, এটা গুণ মাইনাস এটা, ফার্স্টে কি পার্শিয়াল ডেরিভেটিভ অফ -4, পার্শিয়াল ডেরিভেটিভ করলে y এর সাথে কত, -4, তারপর মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভ কোনটা, z কত করব, 18, শেষ। ফার্স্টে আইটা শেষ করলাম, তার পরবর্তীতে জে ক্যাপ এর কি মাইনাস জে ক্যাপ ইনটু, এরকম করলে কত থাকে, পার্শিয়াল ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে কত, -4k মাইনাস, এরকম করে দিলে এটা কত, পার্শিয়াল ডেরিভেটিভ কত ছিল, z এর সাথে কত, -9। এই গেল 2 নাম্বারটা, মানে 3 নাম্বারটা, 3 নাম্বারটা কোনটা, কি এই নির্ণয় করতেছি, এখন অন্তরীকরণে যাইনি, জাস্ট নির্ণয়কগুলো বসাইতেছি, এটার সাথে এটা গুণ,
এর সাথে এটা গুণ, পরবর্তীতে কি কে আগে আসবে, কে ক্যাপ, তার পরবর্তীতে এটাকে রেখে দিলে কত, এটার সাথে এটা গুণ, তার মানে কত পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে 18 এর গুণ মাইনাস আবার পার্শিয়াল ডেরিভেটিভ কত y, y ইনটু -19। এখন যারা অন্তরীকরণ পারো তারা চোখ বুঝে এখানে উত্তর দিয়ে দিবে কত 0, কারণ কি এই জায়গায় কোনো চলকই নাই, এটা -19 এখানে 18 এখানে -4, x y z কোনো চলক নাই, তার মানে এগুলো সব ধ্রুবক, আর যে কোনো ধ্রুবককে তুমি অন্তরীকরণ করলে 0 আইসা পড়বে। এই দেখো y এর সাপেক্ষে 4 কে অন্তরীকরণ করলে এটা 0, z এর সাপেক্ষে 18 কোনো চলক নাই তার মানে এটাও 0, তারপর কি x এর সাপেক্ষে -4 এটাও 0, তারপর z এর সাপেক্ষে -9 এটাও 0, আবার x এর সাপেক্ষে 18 এটাও তো 0, আবার y এর সাপেক্ষে -19 এখানেও কোনো y নাই চলক, তাহলে তুমি কাকে ডিফারেন্সিয়েট করবে, এটাও 0, তাহলে টোটালি i সবগুলাই 0 হয়ে গেল, তার মানে কি অর্থাৎ এটা কি অঘূর্ণনশীল। বুঝা গেছে যে কি বলছিল আমাকে, p ক্রস q ভেক্টরটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল ব্যাখ্যা করো। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের p ক্রস q বের করব, তারপরে p ক্রস q এর কার্ল বের করব। কার্ল কিভাবে বের করলা দেখলা, এই নির্ণয় বের করব i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তারপর এই যে দুইটার কার্ল বের করতেছে এই দুইটার কি সবগুলো নিলাম, এই কি বলে এটা নেবলার এই নেবলা অপারেটর নাম ভুলে গেছি, নেবলা অপারেটরের সবগুলো নিব, তারপর আমরা যার কার্ল বের করব তার সবগুলো নিব, সেখান থেকে নির্ণয় বের করার পর এট লাস্ট অন্তরীকরণ করার পর যদি 0 আসে তাহলে অঘূর্ণনশীল, 0 না আসলে কি ঘূর্ণনশীল। এখন আমরা ময়মনসিংহ বোর্ড দেখব। ময়মনসিংহ বোর্ডে দুইটা সিকিউ আসছিল ভেক্টর থেকে। তো লেটস স্টার্ট। প্রথমটা কি বলছে যে দুটি ভেক্টর v এবং u, এটা ভেক্টর দেওয়া আছে একটা v একটা u, এরা পরস্পর লম্ব, বলছে বুঝলাম। এখন বলছে v ও u এর মান যদি নৌকা আর স্রোতের মান নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে 4 মিনিট সময় লাগে। হ্যাঁ বুঝলাম। বলছে x এর মান নির্ণয় করো। x এর মান কি দেখো, দুইটা ভেক্টর কি কি দেয়া আছে, দেয়া আছে v is equals to 2 i cap plus 3 j cap minus x k cap, এবং u vector is equals to দেওয়া আছে তোমার 3 i cap plus 2 j cap plus 2 k cap। আর কি বলছে এরা পরস্পর লম্ব, লম্ব হওয়ার শর্ত কি মনে আছে, a dot b is equals to 0 হতে হবে, এদের ডট গুণ 0 এর কি পরস্পর লম্ব, তার মানে কি b dot u is equals to 0, তাহলে ডট গুণ করে দাও 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6, তারপর কি প্লাস মাইনাসে মাইনাস 2x is equals to 0, অতএব 2x is equals to কত 12, 2x is equals to 12, অতএব x is equals to আমার কত 6। তাহলে দেখো একবার ইজি ছিল। দুটো লম্ব হলে, এটা তো সবাই জানো আশা করি, যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট গুণ সবসময় কি শূন্য হবে, আর পরস্পর সমান্তরাল হলে কি হয় এদের কি বলে ক্রস গুণ শূন্য হয়। ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা, এটা তো ভালো প্যাচ মারছে, অনেক ভালো লেভেলে। আচ্ছা আমরা ভিজুয়ালাইজ করি। ধরো এই একটা নদী, এটা ধরো এই পারের বিন্দু a, এটা ধরো এই পারের বিন্দু b। এখানে আমাদের কি উল্লেখ করে দিচ্ছে যে v ও u এর মান যদি নৌকা স্রোতের মান নির্দেশ করে। আচ্ছা আগে v ও u এর মান নির্ণয় করি। v এর মান কত হবে, রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস x এর মান কত পাইলাম জানেন 6, 6 স্কয়ার, আর u এর মান কত রুট ওভার 3 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 4 9 আচ্ছা এভাবে না করে 1 মিনিট, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার 7, এটা কত 7, আর এটা রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, রুট ওভার 17, রুট ওভার 17। এগুলো হলো আমাদের কি, একটা হচ্ছে নৌকার বেগ আর একটা কি স্রোতের বেগ। এখন বলছে যে সর্বনিম্ন পথে নদী পার হতে 4 মিনিট সময় লাগে। সর্বনিম্ন পথ বলতে কি বোঝায় বুঝো, সর্বনিম্ন পথ মানে কি সে এইখান থেকে রওনা হয়ে এইখানে পৌঁছাইছে,
মানে কি এদের রেজাল্টেন্ট ছিল এইটা। আর এখান থেকে রওনা হয় এখানে পৌঁছাইতে হলে অবশ্যই তাকে এদিক করে রওনা হতে হবে। তার মানে সে রওনা হয়েছে কোন দিক কইরা, এই দিক কইরা। তার মানে সে আলফা কোণে রওনা হয়েছে। আলফা কোণে রওনা হওয়ার পর সে বি তে গিয়া পৌঁছেছে। কারণ আমাদের হাতে আলফা নাই, আছে কি শুধুমাত্র বি দেওয়া আছে নৌকার বেগ, তারপর দেওয়া আছে স্রোতের বেগ, আরেকটা কি দেওয়া আছে এই সময় দেওয়া আছে টি ইজ ইকুয়ালস টু কত 4 মিনিট, টি ইজ ইকুয়ালস টু 4 মিনিট দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমরা প্রস্থ বের করতে চাই ডি, এদের প্রস্থ যদি ডি হয়, ডি বের করতে হলে আমরা সূত্র কি জানি, টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই বি sin আলফা। দেখো সূত্রটা লিখেন, টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই বি sin আলফা। আমাদের কাছে টি এর মান আছে, আমাদের কাছে বি এর মান আছে, আমাদের দরকার ডি এর মান। কি বলছে, প্রস্থ আর কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমাদের কি নাই, আলফা নাই, আমাদের কি নাই, আলফা নাই। তো সুতরাং আমাদের কি লাগবে, আগে আলফা লাগবে। এখন মনে আছে বলছিলাম যে যে আলফার মান কিভাবে নির্ণয় করে, এই ক্ষেত্রে cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। এখন cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই বি দিলে মাইনাস ইউ কত ছিল, √17 ডিভাইডেড বাই 7। এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের আলফার মান। আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস √17 ডিভাইডেড বাই 7, 126.08, 126.08। তার মানে আমরা কি পাইলাম, আলফার মানও পেয়ে গেছি। তার মানে কত, আলফা ইজ ইকুয়ালস টু 126.08 ডিগ্রি। তো এখন আমাদের প্রথম কাজ কি, এদের নদী প্রস্থ নির্ণয় করা। প্রস্থ নির্ণয় করব এখন, ওই সূত্র প্রস্থ। দেখো আমাদের কি বলছে যে এই নদীর যে প্রস্থ সেটা বড় হবে, নাকি ওই লোকটা যদি এর থেকে বির দিকে যাত্রা করে, করার পর তো অবশ্যই সে এদিকে গিয়ে পৌঁছাবে। এই যে এদিকে গিয়ে এখানে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, ধরো সি বিন্দু, এই যে এই দূরত্বটা বড় নাকি এটার প্রস্থটা বড়, এটাই আস্ক করছে। তো ফার্স্ট কন্ডিশন কি, আমাদের প্রস্থ বের করতে হবে। প্রস্থ বের করার জন্য আমাদের এই সূত্র আনবো যে টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই বি sin আলফা। যেহেতু আলফার মান নাই, তাহলে আমরা কি বের করলাম, cos ইনভার্স ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। সেই সূত্র দিয়ে আমরা কি বের করলাম, আলফার মান। সেখান থেকে আমরা এখন কি বের করব, ডি এর মান। অতএব ডি ইজ ইকুয়ালস টু টি ইনটু বি sin আলফা। বি sin আলফা, টি কত ছিল 4 মিনিট, 4 ইনটু 60 সেকেন্ডে নিলাম। আর বি কত ছিল 7, এটা কত 0। আর sin কত, ইনটু sin 126.08। এখন আমাদের কি মান বের হবে, ডি এর মান 4 ইনটু 60 ইনটু 7 ইনটু sin 126.08, 1357.76, 1357.76। তার মানে ডি এর মান কত আসছে, 1357.76 মিটার। তাহলে আমাদের কি ডি এর মান পেয়ে গেছি। তাহলে আমরা কত পাইলাম, প্রতি প্রস্থ ডি ইজ ইকুয়ালস টু 1357.76 মিটার। তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ। আমাদের যে দুইটা কম্পেয়ার করতে বলছিল, এই ডি আর এই যে ধরো এই এসি। আর প্রথমত আমরা ডি বের করে ফেলছি, এখন আমরা এসি বের করব। কি বের করব, এসি। এখন দেখো এসি কিভাবে বের করা যায়। এতক্ষণ আমাদের যতগুলো ম্যাথ করছে, আমাদের কি বের করতে বলছিল জানো, এই বিসি, এই বিসি নির্ণয় করতে বলছিল। তাই আমরা কি করছি, এই এক্স অক্ষে যে উপাংশ ছিল বেগের, সেগুলো দিয়ে আমরা বিসি বের করে ফেলছি ইজিলি। কিন্তু এখন দেখো এটা কিন্তু এই যে বেকা, এটার ভিতরে এক্স অক্ষ কাজ করতেছে, ওয়াই অক্ষ কাজ করতেছে। তাহলে এইভাবে মান নির্ণয় না কইরা আমরা যদি এই যে এই ত্রিভুজটা মানে ত্রিভুজের সূত্র দিয়ে করি, তাহলে সবচেয়ে বেশি ইজি হয়। তাহলে আসলে কিভাবে করে দেখা যায়, ধরো এটা যে এই পথে গেছে, এ থেকে সি তে গেছে। তো আমাদের কি, আচ্ছা এইটা বাদ দিই, সেকেন্ড কেস এটা কোনটা, সেকেন্ড কেস। সেকেন্ড কেসে কি বলছে যে এ ও বি কে, সরি কোথায় জানো, ন্যূনতম সময় নদী পার হতে হলে মাঝিকে নদী প্রস্থ পায়, ন্যূনতম সময়। আচ্ছা, ন্যূনতম সময় নদী পার হতে হলে আমাদের কোন দিকে রওনা হতে হবে, একবারে 90 ডিগ্রি বরাবর। তার মানে আমরা জানা কি, এই ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে আমাদের আলফার মান কত, আলফার মান 90 ডিগ্রি, এটা ফিক্সড। কারণ ন্যূনতম সময় পার হতে হলে আমাদের খাড়া উপরের দিকে রওনা হতে পারে। এরপর এই যে আমরা পার হব, এই যে থেটাটা, এই থেটাটা আমাদের লাগবে
ফার্স্টে আমরা কি এই যে আমরা এই পার হওয়ার পর যে সি বিন্দুতে পৌঁছাবো, তারপর এই যে এই ইউ মানে স্রোতের বেগ, এই স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ আছে সেই থিটাটা আমরা কি করব, বের করব। এটা কি হবে, টেন থিটা। আমরা জানি কি টেন থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সেটা সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে, ইউ এর সাথে, তাহলে ইউ নিচে সিঙ্গেল প্লাস ভি সাইন আলফা বাই কত ভি cos আলফা। দুইটাই কিন্তু 90 ডিগ্রি, sin 90 এর মান কত 1, তাই এটা ভ্যানিশ, আর cos 90 এর মান কত ছিল, তার মানে এটাও ভ্যানিশ। তার সুতরাং রইল কি v বাই u। অতএব থিটা ইজ ইকুয়াল টু আমরা কত tan ইনভার্স v ডিভাইডেড বাই u। আর v এর মান কত ছিল, v এর মান ছিল তোমার 7, v এর মান ছিল তোমার 7, আর এর মান ছিল কত √7, √17 মানে tan ইনভার্স 7 ডিভাইডেড বাই √17, 59.50। তার মানে আমরা থিটার মান কত পাইলাম, 59.50। তার মানে দেখো এই যে থিটাটা এর মান কত 59.50। এখন যদি এটা যদি 59.50 হয় তাহলে যে এই থিটাটা কত হবে, এই পাশেরটা 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 59.50। এটা যদি 59 হয় তাহলে এটা অবশ্যই কত হবে 30 সামথিং বা 31 সামথিং, তাই তো। এখন এই থিটার সাপেক্ষে আমরা মেন মান বের করব। এখন ধরো এইটা, এই থিটাটা এটা হলো থিটা প্রাইম, মানে এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব, এটা কি ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমাদের লাগবে কি অতিভুজ লাগবে, আমাদের হাতে আছে কি শুধুমাত্র এই এবি আছে। তাহলে অতিভুজ আর এই তোমার ভূমি কোন সূত্রে পাওয়া যায়, মনে করে দেখো তো, টেরা লম্বা ভূত, টেনের ভিতরে লম্ব বাই ভূমি, তার মানে আমাদের লম্বর কাজ নাই, এটা বাদ। তারপর সাইনে কি সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, এটাও বাদ, আমাদের লম্ব লাগবে না। তারপরে কবরে ভূত অনেক, মানে কি cos θ ইজ ইকুয়ালস টু কবরে ভূত অনেক ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে কি cos এর সূত্রে ফালাইলে আমরা কি পাবো, ভূমিও আসতেছে অতিভুজও আসছে, তাহলে আমরা কি করব cos এর সূত্রে ফালাবো। এখন এই থিটার সাপেক্ষে যদি আমরা ধরি যে cos θ ইজ ইকুয়ালস টু কবরে ভূত অনেক ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, কারণ এই থিটার সাপেক্ষে ভূমি কোনটা, এই এবি, তারপর ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কোনটা এসি, এই যে এসি। এই যে দেখো আমাদের এই এসির মানটাই তো লাগবে, এটা দেখছো আমরা কিভাবে আনলাম। কারণ এসি যদি ডানে বাম করে দিই যে এসি ইজ ইকুয়ালস টু এটা এই পাশে চলে গেলে কত হবে এবি ডিভাইডেড বাই cos θ। এবি এর মান কত পাইছি আমরা, এবিটাই তো হচ্ছে তোমার প্রস্থ, এই যে প্রস্থ, এবিটাই কত প্রস্থ, ফার্স্টে আমরা যে বের করলাম প্রস্থ কত 1357.76, 1357.76 ডিভাইডেড বাই cos কত 90 মাইনাস এটা 90 মাইনাস 59.50, কারণ কি এটা যদি এতটুকু হয় তাহলে এটা অবশ্যই 90 থেকে এটা বাদ যাবে। এখন 1357.76 ডিভাইডেড বাই cos 90 মাইনাস 59.50 আসে কত 1575.80, 1575.80, 1575.80 মিটার। তাহলে দেখো আমাদের এসির মান কত আসছে, আমাদের এসি এর মান আসে তোমার 1500 সামথিং এসি, আর প্রস্থের মান আসে কত 1300 সামথিং, প্রস্থ 1300 সামথিং। তাহলে কোন দূরত্ব বেশি, অবশ্যই এসি বেশি। তাহলে উত্তর পাইছো। কি বলছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা, হ্যাঁ অবশ্যই অতিক্রম করতে হবে। প্রস্থ কত ছিল 1357, তুমি অতিক্রম করে ফেলছো 1575.80, তার মানে কি নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। আমি এই ম্যাথটা অনেক বড় ছিল, আবার রিপিট করতেছি, কি কি চাইছে দেখো, আবার আমি সুন্দর মতো রিপিট করি। দেখো আমাদের প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে যে এই তো এ থিকা বিতে বলছে যে একটা লোক এদিক বরাবর যাত্রা শুরু করছে, করার পর সে কোথায় পৌঁছাইছে, এই যে বিন্দুতে পৌঁছাইছে। এখন সেখান থেকে আমাদের টি দেওয়া ছিল, প্রশ্নে বলছে যে এই এটার যে প্রস্থ, এই প্রস্থ বেশি হবে নাকি এই লোকটা যদি এই সেম লোকটাই যদি তোমার এই খাড়া বরাবর যাত্রা শুরু করতো, এ থেকে বির দিকে যাত্রা শুরু করার পর অবশ্যই সে
এই যে বিতে পৌঁছাইবো না, কিন্তু এদিক থেকে যাত্রা শুরু করলে সে স্রোতে ভাঙতে ভাঙতে এদিকে গিয়ে পৌঁছাইবো। ধরো যে এখানে একটা সি বিন্দুতে গিয়ে পৌঁছাইলো। এখন বলছে এই যে দূরত্ব ডি বা এবি এটা বড় হবে নাকি এই যে এখান থেকে যে এই দূরত্ব এসি এটা বড় হবে। কারণ আমাদের এই এবি বের করার জন্য আগে কি লাগবে, প্রস্থ লাগবে। প্রস্থ কিভাবে বের করব, ওই যে কি দেওয়া আছে, টি দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু ছিল ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। এখন এইখান থেকে আমাদের ডি বের করব, ডি এর মান বের করতে গেলে আমাদের আলফা লাগবে। আলফা বের করছি কি দিয়ে, cos ইনভার্স মাইনাস ইউ বাই বি দিয়ে। তুমি চাইলে এই সূত্র পুরোটা লিখতে পারো, আজকে দুইবার লেখা দিছি। এখান থেকে কি বের করব, ডি এর মান বের করলাম। তার পরবর্তীতে এই কেস বা সেকেন্ড কেস কি সোজাভাবে খারাপভাবে আগাইছে। খারাপভাবে আগাইলে আমাদের তো আলফার মান ফিক্স 90 ডিগ্রি। এখন আমরা থিটার মান বের করব, যে ইউ এর সাথে কত ডিগ্রি কোণ করে সে পৌঁছাইছে। থিটার মান কিভাবে বের করব, tan থিটা সূত্র। tan থিটা সূত্র দিয়ে থিটার মান বের করলাম। থিটার মান আসছে কত, এই 50 দশমিক সামথিং, 50 দশমিক সামথিং। তাহলে এটা যদি 50 দশমিক সামথিং হয় তাহলে এটা অবশ্যই হবে 90 মাইনাস এইটা, পুরোটা তো 90 ডিগ্রি। তাহলে এটা 50 হলে এটা অবশ্যই হবে সামথিং। এই থিটা এই বলে 90 মাইনাস থিটা। পরবর্তীতে 50 ছিল না, 59 ছিল। আর পরবর্তীতে এখন দেখো আমাদের কি লাগবে, এই এসি লাগবে। এসি লাগবে আর আমাদের হাতে আছে এবি। এখন এর দুইটা মিলায় সূত্র কোনটার ভিতর আছে, সাইনেও নাই টেনেও নাই, আছে কোথায়, কজে। কজের ভিতরে এই কবরে ভূত অতি বা কবরে ভূত অনেক, মানে কি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সেই সূত্রে ফেলায় আমরা কি বের করলাম, এই তোমার এসির মান বের করলাম। এখন কি দেখলাম, এসির মান এবি থেকে মানে কি বলে ডি প্রস্থ অথবা এবি থেকে কি বড়। তাহলে প্রশ্নে কি বলছিল যে ন্যূনতম সময় নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা। হ্যাঁ হবে, আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমরা সেকেন্ড সিকিউ দেখব, পরবর্তীটা। এখন আমরা দেখব দ্বিতীয় সিকিউ। এটা মেবি হ্যাঁ ইজি, একবার ইজি। কি বলছে, তিনটা ভেক্টরের মান দেওয়া আছে, দিয়ে বলছে ভেক্টর তিনটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। এখন গ নাম্বারে বলছে এ ও বি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। এ একটা দেওয়া আছে কি, এ কত দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। বি দেওয়া আছে কত 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর বলছে কি এর দুইটারে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। যেটা সন্নিহিত বাহু ধরে কি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, a ক্রস b। a ক্রস b এর মান নির্ণয় করলে কি হবে, এর ক্ষেত্রফল বের হয়ে যাবে। আশা করি পারবা। a ক্রস b এটা আর করে দিতেছি না, একবার ইজি, জাস্ট সূত্র মানে ক্রস গুণন করে দিলাম। পরবর্তীতে কি বলছে, ঘ নাম্বার, যে উদ্দীপকের ত্রিভুজটি সমকোণী হবে কিনা। এখন দেখো সমকোণী ত্রিভুজের জন্য আমাদের পিথাগোরাস সাহেব একটা সূত্র দিছিল কি, যদি ত্রিভুজ সমকোণী হয় তাহলে কি এই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুটার যোগফল এটা সমান হবে। বা ছোট দুটার যোগফল বড়টার স্কয়ারের সমান হবে, ছোট দুটার স্কয়ারের যোগফল বড়টার স্কয়ারের সমান হবে। কারণ এটাই আমরা বের করব। কিভাবে বের করব, তিনটা মান দেওয়া আছে। ধরো ফার্স্টে এর মান বের করব, তারপর বি এর মান বের করব, তারপর সি এর মান বের করব। আর বের করে আসো, কিভাবে বের করব, রুট ওভার দিয়ে সহগুলোর স্কয়ার, রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, রুট ওভার 3 স্কয়ার 1 স্কয়ার 5 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার, রুট ওভার সি এর ক্ষেত্রে কত 3 স্কয়ার 2 স্কয়ার 4 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এখানে দেখো -4 আছে, -4 কে স্কয়ার করলে যা 16 আসবে, 4 কে স্কয়ার করলে 16 আসবে, তাই আমি প্লাস দিতেছি। সমান সমান এখানে মান কত আসে, এখানে আসে 4 প্লাস 9 প্লাস 1, এখানে আসে কত, আচ্ছা 4 না এই 10 14, রুট ওভার 14, এখানে কত 9 প্লাস 1 প্লাস 25, এখানে কত 10 25 35, রুট ওভার 35, এখানে আসে কত 9 প্লাস 4 প্লাস 16 মানে কত 20 29, রুট ওভার 29। তিনটা বাহু আসছে, কিন্তু এখানে সর্বনিম্ন বাহু দুইটা কোনটা, এই দুইটা, এই এ আর সি। কারণ কি দেখো মান কোন দুইটা সবচেয়ে কম আর কোন দুইটার বেশি, এর মান রুট ওভার 14, এর মান রুট ওভার 29, আর এর মান রুট ওভার 35। তার মানে কি এ আর সি হচ্ছে সর্বনিম্ন মান, ছোট বাহু দুইটা আর বড়টা কি বি বাহু। আর প্রশ্ন মোতাবেক কি এই দুইটার স্কয়ারের যোগফল এটার স্কয়ারের সমান হবে। এগুলো কিন্তু মান বের করলাম আমরা ভেক্টর থেকে। এখন কি এই দুইটার স্কয়ার কত, রুট ওভার 14 স্কয়ার প্লাস রুট ওভার 29 স্কয়ার, কত আসে দেখো 14 প্লাস 29। আর বুঝাই যাইতেছে এই দুইটার যোগফল কোনোভাবে 35 হইব না, রুট ওভার 35 স্কয়ার মানে কত 35।
এই দুইটার যোগফল কোনোভাবে 35 এর সমান হওয়ার চান্সেস নাই। কত আসে যোগফল? কত? 3 4 43। তার মানে যেহেতু যেহেতু তোমার a স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়ালস টু b স্কয়ার হয় নাই, মানে সমান নয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ না। এটারে তুমি আরো মন মতো লিখতে পারো কিভাবে? এটাও মান বোঝায়, তুমি এভাবেও লিখতে পারো, ভেক্টর চিহ্ন দিয়ে মডুলাস স্কয়ার প্লাস c দিয়ে ভেক্টর চিহ্ন দিয়ে মডুলাস স্কয়ার ইজ ইকুয়ালস টু b দিয়ে ভেক্টর চিহ্ন দিয়ে মডুলাস স্কয়ার। এটা সমান না, তার মানে কি এগুলো সমকোণী ত্রিভুজ না। সবচেয়ে বেশি মজা লাগলো আমার এই ময়মনসিংহ বোর্ডের অঙ্কটা করে। এই ভালো লেভেলের একটা সুন্দর, মানে কি বলে, বুদ্ধি খাটানোর একটা ম্যাথ ছিল, কি এই ন্যূনতম সময় নদী পারের এই ব্যাপারটা। অনেকে আছে কি, ধরো এখানে কি ছিল, বলছে না যে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা, এই যে এদিকে এভাবে গেছে, অনেকে কি করবে, এই মান বের করবে, এটার সাথে এটার তুলনা করবে। কিন্তু না, তোমাকে বলছে দূরত্ব, মানে এটার সাথে এই দূরত্বের তুলনা, মানে এসি এর সাথে এসি এর সাথে এ বি এর তুলনা করতে বলছে। কিন্তু দেখবা অনেকেই তোমার এ বি এর সাথে বি সি এর তুলনা করে পরীক্ষা খাতায় লিখে আসছে। তুমি মিলায়া দেখো, মিলায়া দেখো। এখন আমরা সিলেট বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2024 দেখবো। সিলেট বোর্ডে একটা সিকিউ আসছিল কি ভেক্টর, কি ছিল, বলছে যে পি একটা ভেক্টর দেওয়া আছে 9xy² + 5z i ক্যাপ 4y² + 2xz j ক্যাপ, তারপর কি 3x³ + 2y k ক্যাপ। এইভাবে আর বলছে -1,1,1 বিন্দুতে p এর ডাইভারজেন্স নির্ণয়। আর ডাইভারজেন্স নির্ণয় কি তোমরা একবার দেখাইছি না? যারা অন্তরীকরণ পড়া চোখে দেখে বলে দিবে। দেখো এটা ফার্স্টে x এর সাপেক্ষে এটা বাদ হয়ে যাবে, এটা বাদ, এখানে থাকবে কি 9y, আর এখানে এটা বাদ থাকবে কি 8 দুগুণে y 8y 8y, সরি এখানে থাকবে 9y², এখানে থাকবে কত 8y, আর এটা কত 0, পুরোটাই 0, কারণ যেটা কিছুই নাই। দেখো তো 9 + 8, 9 + 8 কত 17, উত্তর হবে 17, মিলিয়ে নিও, উত্তর 17 আসে। তো অন্তরীকরণ পারলে ভেক্টর ক্যালকুলাস একবারে পানি ভাতের মতো লাগবে তোমার। কি বলছে, ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। ডাইভারজেন্স কি, গ নাম্বারটা ডাইভারজেন্স কি বলছিলাম, এই ওইটার সাথে ডট গুণন করব এপি ভেক্টর। ডট গুণন কি, পার্শিয়াল ডেরিভেটিভ x i ক্যাপ প্লাস y অফ j ক্যাপ প্লাস z অফ k ক্যাপ, এটার সাথে ডট গুণন করব কাকে, এটা 9xy² + 5z i ক্যাপ প্লাস 4y² + 2xz j ক্যাপ প্লাস 3x³ + 2y k ক্যাপ। এখন এটার সাপেক্ষে এটা ফার্স্টে কি x এর সাপেক্ষে কোনটা, প্রথম i ক্যাপেরটা 9xy² xy² + 5z প্লাস পরবর্তী কি এই y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব কাকে, এইটাকে 4y² + 2xz প্লাস 3 নাম্বার কি z এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব কোনটা, এই যে এটা k সহ k ক্যাপের সহ 3x³ + 2y। এখন দেখো জাস্ট কাটাকাটি করবা, ইজিলি দেখো ফার্স্টে x এর সাপেক্ষে যে করবা, এটার x চলক নাই, তার মানে শূন্য, আর এখানে কি 9y² 9y² প্লাস এই জায়গায় y এর সাপেক্ষে করবা এই 2xz, এখানে y চলক নাই, তার মানে এটা শূন্য, এখানে কি 2 আগে এসে পড়বে, 4 দুগুণে কত 8, আর y এর সাথে y² কত একটা কমে যাবে, কত 8y 8y, আর এখানে z এর সাপেক্ষে যে করবা, এটার ভিতরেও z নাই, এটার ভিতরেও z নাই, তার মানে টোটালটা কত 0, তার মানে এখানে শেষ। এখন কি বলছে, -1,1,1 বিন্দুতে পি ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো। এটাই আমাদের ডাইভারজেন্স ছিল। এখন এখানে আবার বিন্দু দিয়ে দিছে, বিন্দু কত -1,1,1। এখন x y, এটা কি একটা হচ্ছে x, y, z, এখন আমাদের শুধু y আছে, y এর মান কত 1, 1 হলে কত 9 * 1² + 8 * 1 মানে কত 9 + 8 = কত 17। বুঝছেন না? যারা দেখবা এমসিকিউ তো দেখবা অ্যাডমিশন এইসব দিয়ে দেয়, যাতে তুমি চোখে দেখে উত্তর বলে দিতে পারো এক সিরিয়াল। আর আসলে পরবর্তীটা কি বলছে, ঘ নাম্বারটা ঘ নাম্বার বলছে ভেক্টর পি কি অঘূর্ণনশীল কি। অঘূর্ণনশীল মানে কি, কার্লের মান 0 হবে কি না। আবারও সেম, কার্লের মান বের করবা, মনে আছে কি, কার্ল
কার্ল অফ কত পি কিভাবে নির্ণয় করবা আই ক্যাপ তারপর জে ক্যাপ তারপর কি কে ক্যাপ তারপর ওই ডেরিভেটিভ এক্স পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ কত জেড। পরবর্তীতে আমাদের কি এই সহগগুলো সহগ কত ছিল ফার্স্টে আই ক্যাপের সহগ ছিল তোমার কত 9x y স্কয়ার প্লাস 5z। পরবর্তীতে জে ক্যাপের সহগ কত ছিল 4y স্কয়ার প্লাস 2xz। পরবর্তীতে কে ক্যাপের সহগ কত ছিল 3x কিউব প্লাস 2y। এগুলো কি দেখতে হিজিবিজি লাগে বাট তোমার কি অঙ্ক ইজি, ক্যালকুলাস করলে অঙ্ক একবার ইজি। এখন আস্তে আস্তে ঠান্ডা মাথায় নির্ণয় বের করবা। এই যে এই নির্ণয় বের করাটা আমি একটু তাড়াহুড়া করবা। ফার্স্টে কি আই ক্যাপ তারপর তোমার নিয়ম এটা বাদ এটার সাথে এটা কোনটা পার্শিয়াল ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে কোনটাকে এটা 3x³ প্লাস 2y মাইনাস পরবর্তীতে পার্শিয়াল ডেরিভেটিভ করব এটার সাপেক্ষে z কোনটাকে 4y² প্লাস 2xz শেষ। পরবর্তী কি মাইনাস j ক্যাপটাকে এদিক বাদ তার মানে এটার সাথে এটা partial derivative of x সাপেক্ষে কার 3x³ প্লাস 2y মাইনাস partial derivative এটা বাদ এটা কোনটা ভুল গাইলাম, হ্যাঁ এখানে x না এখানে y হবে, এখানে হবে y, এখানে কত y এটার সাপেক্ষে y ইনটু এটা ঠিক আছে। আর পরবর্তী দুই নাম্বার কত ছিল যে বাদ গেলে x এর সাপেক্ষে এটা তো z এর সাপেক্ষে এটা z 9xy স্কয়ার প্লাস 5z প্লাস k ক্যাপ ইনটু এটা বাদ গেলে হবে পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে কোনটা 4y স্কয়ার প্লাস 2xz তারপর কত মাইনাস যাবে এটা y এর সাপেক্ষে এটা 9x² প্লাস 9xy² সরি আমার নিজেরই তো ভুলে যাইতেছে 5z। এই উঠানো শেষ। এখন ঠান্ডা মাথায় কি করব অন্তরীকরণ করব। দেখো y এর সাপেক্ষে 3x তার মানে 0 y নাই আর এটা কি হবে 2। ফার্স্ট লাইনে কি হবে i ক্যাপ ইনটু কত 2 এই যে 0 প্লাস 2 মাইনাস 0 প্লাস 2 মাইনাস আচ্ছা এটা ডাইরেক্টলি। পরবর্তীতে কি z এর সাপেক্ষে এটা 0 এটা কি হবে 2x মাইনাস 2x এটা বাদ। পরবর্তীতে কি আচ্ছা এটা ডাইরেক্ট কোথায় 0 গুলো না লিখি তো জায়গা হলো কত 2 মাইনাস 2x মাইনাস j ক্যাপ ইনটু j ক্যাপের ক্ষেত্রে কি দেখো x এর সাপেক্ষে 3x মানে কত 3 সামনে এসে পড়বে 3 3 9 9x²। যেহেতু এখানে x নাই তার মানে এটা 0। পরবর্তীতে মাইনাস z এর সাপেক্ষে x এখানে কোনো z নাই এটা 0 এখানে z আছে তার মানে কত 5। পরবর্তীতে প্লাস k ক্যাপ আসার পর এই যে x এর সাপেক্ষে এইটা এখানে কোনো x নাই তার মানে এটা 0 এখানে 2xz কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত আসে 2z মাইনাস y এর সাপেক্ষে এটাই করলে কি হবে 2 সামনে এসে পড়বে 9 দুগুণে 18 কত 18xy আর এখানে y নেই তার মানে 0। এটা দেখাই যাইতেছে এটা 0 হওয়ার কোনো চান্সেসই নেই তার মানে কত যেহেতু the curl is not is equals to 0 অতএব এটা কি বলছে অঘূর্ণনশীল না বুঝা গেছে। এটা একবারে ইজি ম্যাথ ছিল শুধুমাত্র ক্যালকুলাস ছিল বলে একটু লিখে দিলাম। পরের মেথে যাব। লেটস ডু আর কুমিল্লা বোর্ড 2024 কি বলছে এটা আমাকে একটু টাফ লাগতেছে দেখি দেখা যাক কি বলছে 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর। আচ্ছা ভিজুয়ালাইজ করি কি বলছে 1 কিলোমিটার প্রস্থ d is equals to 1 কিলোমিটার বা 1000 মিটার।
প্রস্থে একটি নদীর তীর বরাবর 4 এম/s বেগে একটি বাস গতিশীল, একটা বাস যাইতেছে, নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাসটির ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 এম/s বেগে নৌকাযোগে রওনা দিল। মানে কি, ধরো তুমি লোকটা আসলে এই বিন্দুতে এবং একবারে বরাবর বি বিন্দুতে একটা বাস দেখছে, বাসটা কি এদিক যাইতেছে, কত বেগে? 4 এম/s বেগে। কত হয়েছে 4, 4 এম/s বেগে, কত বেগে? 4। আর এদিকে কি করছে, এই বাসটাকে ধরার জন্য এদিক দিয়ে 70 ডিগ্রি কোণে রওনা হয়েছে। কত ডিগ্রি কোণে? 70 ডিগ্রি কোণে রওনা হয়েছে। কোথায়? এই 70 ডিগ্রি কোণে রওনা হয়েছে কত কত বেগে? 6 এম/s বেগে, 6 বেগে। আর এদিকে ইউ মানে কি বলে, নদীর বেগ কত ছিল? নদীর স্রোতের বেগ ছিল তোমার 2 এম/s, 2 এম/s। এখন বলছে কি যে প্রথমে কি বলছে, নৌকার লব্ধি বেগ কত ছিল? নৌকার লব্ধি বেগ এটা করে দেওয়া লাগবে, একবারে ইজি। বুঝলি, নৌকার লব্ধি বেগ এদিকে 2 এদিকে 6, জাস্ট সুন্দর মতো সূত্র ফলায় দিব, p² + q² + 2pq cos আলফা। এটা করলাম না, ঘ নাম্বার আসো। বলছে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কি না। এখন ধরো কিভাবে সম্ভব হবে, ধরো এখান থেকে লোকটা রওনা হইতে 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 এখানে সি বিন্দুতে পৌঁছাইলো। এখন এই সি বিন্দুতে পৌঁছানোর পর যদি দেখে বাস পার হয়ে এই জায়গায় এসে পড়ছে, তার মানে সে বাস ধরতে পারে না। বাস কখন ধরতে পারবে? এখানে আসার পর যদি সে এই দিকে দেখে যে বাস এখনো আসতেছে রানিং, তখন কি হবে, সে বাসটাকে ধরতে পারবে। তার মানে দেখবো আমরা যে এতটুকু দূরত্ব কত, টোটাল এই বিসি দূরত্বটা কত হয়, তারপর এই দূরত্বে এই মাঝির আসতে কতটুকু সময় লাগে এবং এই বাসের আসতে কতটুকু সময় লাগে। যদি দেখি এই ছেলেটা মানে মাঝিটা বাসের থেকে কম সময় এখানে সি বিন্দুতে পৌঁছায়, তার মানে সে বাসকে ধরতে পারবে। আর ধরো এই এই মাঝে এখানে পৌঁছাতে নিল কত, 10 সেকেন্ড, আর ও এখানে পৌঁছাতে নিছে 5 সেকেন্ড। তার মানে কি আরো 5 সেকেন্ড আগে মাঝি বাস এটা অতিক্রম করে চুইলা গেছে, আর 5 সেকেন্ড লেটে সে এখানে আসছে, তার মানে কি সে বাস ধরতে পারে না। তাই না? বুঝছো? কি বের করবো আমরা, কি বের করবো? আগে বিসিটা বের করি। ফার্স্ট আমাদের দরকার কি, বিসি। এই বিসি ইকুয়াল কত হবে, বিসি বিসি ইজ ইকুয়াল টু কত, ওই যে x অক্ষের বেগ, ফার্স্টে x অক্ষে কয়টা বেগ আছে, একটা আছে u v of x into t, x অক্ষে কি আছে u plus v cos alpha into কত d divided by v sin alpha, u কত 2 plus v কত 6 cos alpha কত 70, সুন্দর মতো হয়ে গেল। into d কত ছিল তো 1000 মিটার, divided by v কত ছিল 6 into sin 70, 2 plus 6 cos 17 into 1000 ভাগ 6 into sin 17 কত 718.69, 718.69, 718.69। তার মানে আমাদের বিসি কত আসলো, বিসি ইজ ইকুয়াল টু 718.69 মিটার। তার মানে আমাদের এই এতটুকু দূরত্ব কত, 718.69। এখন দেখবো এই দূরত্বে আসতে এই মাঝি কতটুকু সময় লাগে, মানে t1 মাঝি কতটুকু সময় লাগবে, d ডিভাইডেড বাই v sin আলফা, এই যে এইটাই এটা কত 1000 ডিভাইডেড বাই v কত ছিল 6 ইনটু sin আলফা মান কত 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হইছে, তাহলে কত 1000 ডিভাইডেড বাই v6 ইনটু sin 17 সমান কত আসে 177.36। তার মানে আমাদের কত t1 আসছে কত 177.36, মানে মাঝির এতটুকু মানে এই বিসি পর্যন্ত আসতে সময় লাগছে কত 177.36 সেকেন্ড। এখন দেখবো এই বাসের আসতে কতটুকু সময় লাগছে, বাস তো সমবেগে আসছে, ডাইরেক্ট ভাগ দিয়ে দিলে হবে কত, বাসের ক্ষেত্রে t2 হবে যে দূরত্ব ভাগ সময়, সরি বেগ, দূরত্ব কত ছিল এই যে এইটা, এই বিসি পথ আসছে কত 718.69 ডিভাইডেড বাই সময় বেগ কত 4 718.69 ভাগ 4 179.67। তার মানে t2 বাই c কত 179.67,
এখন দেখো তুমি নিজেই ডিসাইড করো বাস কি ধরতে পারছে কি পারেনি। দেখো 177.36 সেকেন্ডেই কি এই লোকটা এই সি বিন্দুতে উপস্থিত হয়ে গেছে। আর আরো 2 সেকেন্ড পর মানে 179 সেকেন্ডে এসে কি হয় বাসটা জায়গায় পৌঁছায়। তার মানে লোকটা কি লোকটা বাসকে ধরতে পারবে। বোঝা গেছে? এখন ধরো T2 যদি T1 এর থেকে কম হইতো তার মানে কি বাসটা আরো আগে এই সি বিন্দু ক্রস করে চলে গেছে। তার মানে কি লোকটা এই কি বলে বাস ধরতে পারবে না। যেহেতু লোক বাসেরও কম সময় এখানে পৌঁছায় গেছে তার মানে কি সে বাস ধরতে পারবে। কবিলা বোর্ড শেষ। আমাদের 2024 সালের সর্বশেষ যে সিকিউ আছে সেটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের। দেখবো এটা কিভাবে করতে হয়। ইজি ছিল, বেশি কঠিন না, মানে হালকা কি বলে একটু বেসিক জানা লাগবে। তাই একটা চিত্র দেওয়া আছে সুন্দর মতো বুঝলাম। বলছে সি ভেক্টরটি এ ও বি ভেক্টরের উপর লম্ব। সি ভেক্টর এ আর বি এর উপর লম্ব। ধরো এ দুটো হচ্ছে এ আর বি এর উপর খাড়া লম্ব। এটা কি সি ভেক্টর। আর এ ভেক্টর দেওয়া আছে, এখানে এ ভেক্টর দেওয়া আছে, আবার তোমার বি ভেক্টর দেওয়া আছে। বলছে ভেক্টর সি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এটা একবারে ইজি। সি বরাবর একক ভেক্টর কি হবে? এটা ইজ ইকুয়ালস টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এটা বের করতে পারবা না? এইসব ক্রস গুলো আর কয়বার করব? যে সেম জিনিস এই এর মানটা ভালো মতো খেয়ে দিই আমি। এ ইজ ইকুয়ালস টু কত? মাইনাস আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তারপর বি এর মান কত? বি এর মান হচ্ছে তোমার 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এখন এই দুইটার ভিতরে ক্রস গুণন করবা। ক্রস গুণন করার পর যেটা আসবে সেটা উপরে, এবং নিচে কি করবা? যেটা আসবে সেটা কি করবা? রুট ওভার করে সবগুলোর স্কয়ার। রুট ওভার করে সবগুলোর স্কয়ার মানে মান। এটা হচ্ছে তোমার কি সি ভেক্টরের কি বলে? সি ভেক্টর ভুলে গেলাম। একক ভেক্টর, লম্ব একক ভেক্টর আর কি বলবো, সি বরাবর একক ভেক্টর। মানে আমাদের মেবি এই ক্রস গুণনটা করা লাগবে পরের ম্যাথে, মানে স্কিপ করার সুযোগ নেই। কি বলছে? উদ্দীপক অনুযায়ী গাণিতিক ভাবে দেয়, যাচাই করো যে p প্লাস কিউ ইজ ইকুয়ালস টু r। আচ্ছা, এটা জানার আগে তোমাদের ত্রিভুজ সূত্র একটা বুঝায় দেই। ধরো এটা যে কোনো একটা ত্রিভুজ না, ভেক্টর ধরো a b, ধরো এখানে চিহ্নগুলো দেখো, চিহ্নগুলো এদিকে একটা গেল, এদিকে একটা গেল, এদিকে একটা। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। ত্রিভুজের তিনটা কোণা থাকলে যে দুইটার অ্যাঙ্গেল একই দিকে সে দুইটার যোগফল পরেরটা। কি বলছি? যে দুইটার অ্যাঙ্গেল সেম দিকে থাকবে সে দুইটা যোগ করার পর যেটা বিপরীত দিকে থাকবে সেটার সমান হবে। কি বুঝে কি বললাম? এখানে দেখো এ দিক কোন দিকে? এদিকে, এদিকে সুন্দর মতো আসছে, সুন্দর মতো যাইতেছে। আবার বি এর দিক কোন দিকে? দিকে। তার মানে এই দুইটার দিক কিন্তু সেম। দেখো এইভাবে সুন্দর মতো আসে সেভাবে যাইতেছে, কিন্তু এদিকে আসার পর সি কিন্তু মুখোমুখি হয়ে গেল। সি কিন্তু আলাদা, এদিক দিয়ে বি আসছে, সেদিক দিয়ে সি আসছে, তার মানে কি সি আলাদা। এই সূত্র মোতাবেক একদিকে কোনটা? এ আর বি, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কি হবে? সি। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখলে পরবর্তী প্রমাণটা আমাদের জন্য ইজি হবে। আমাদের বলছে কি পি প্লাস কিউ প্লাস আর। ফার্স্ট আমরা আর বের করি। আর সমান সমান, হ্যাঁ, আর সমান সমান কি হবে? চিত্রটা কেমন ছিল একটু বড় করে রাখি। এরকম, এরকম, এরকম। ওর মাঝখানে এই যে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। আর কোনটা ছিল? এদিকে। এই যে এটা ছিল আমাদের কি আর ভেক্টর। আর এই বরাবর ছিল কি বি ভেক্টর। আর উপরের দিকে ছিল কি সি ভেক্টর। কারণ আর এর ক্ষেত্রে দেখো আর এর সাথে কোনটা সেম আছে? বি। তার মানে কি আর প্লাস বি, আর প্লাস বি ইজ ইকুয়ালস টু সি। অতএব আর ইজ ইকুয়ালস টু সি মাইনাস বি ভেক্টর। সুন্দর মতো শেষ। এটা হলো ধরো এক নম্বর। পরবর্তী দুই নম্বর কি করবা? পি আনবো। পি কোনটা? নিচেরটা। এই যে পি কোন দিকে? এই যে এ দিকে, আর এ হচ্ছে এদিকে। কারণ পি এর ক্ষেত্রে দেখো
পি এর দিকে কোনটা আছে, বি আর পি, তার মানে কি বি ভেক্টর প্লাস পি ভেক্টর ইজ ইকুয়াল টু বিপরীত আছে কোনটা, এই এ ভেক্টর। দেখো দিক সেম, এদিকে এদিকে, আর এ আসছে অন্য দিকে, দুটো মুখোমুখি হয়ে গেছে, তার মানে কি এটা ইজ ইকুয়াল টু এ। অতএব পি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা ধরো 2 নং সমীকরণ। তারপর 3 নম্বরে কি কিউ ভেক্টর লাগবে। এটা কিউ ভেক্টর কোন দিকে, উপরের দিকে, এই যে কিউ ভেক্টর। কারণ কিউ ভেক্টরের সাথে দিক কোনটা মিলে আছে দেখো, এ ও এদিক, পর্যায় চাইতে কিউ এদিক, আর সি আবার উল্টা দিকে, তার মানে কি এ প্লাস কিউ ইজ ইকুয়াল টু সি। তার মানে কি এ প্লাস কিউ ইজ ইকুয়াল টু সি ভেক্টর। অতএব কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এর কয়টা সমীকরণ আসছে, 3টা সমীকরণ। এই 3টা সমীকরণ থেকে দেখো আমাদের মান আছে, এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টরটা কি, সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এ ক্রস বি। ওই যে গতে আমরা এ ক্রস বি করছো না, সেখান থেকে দিবা যে গ হতে পাই সি ভেক্টর সমান এটা। ওই যে গতে আমরা কি করছিলাম, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মডুলাস, সেখান থেকে এ ক্রস বি এর মানটাই হচ্ছে কি সি ভেক্টরের মান। এ ভেক্টরের মানও দেওয়া আছে, বি ভেক্টরের মানও দেওয়া আছে। কারণ আর ভেক্টরে কি আসে যে সি মাইনাস বি করতে পারবা না। ধরো সাপোজ একটা আসলো আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ টাইপের কিছু একটা আসলো, তার মানে কি সি মাইনাস বি, এইটা থেকে এই বি ভেক্টর বাদ দিবা। যেমন কি 1 এর থেকে 2 বাদ দিলে কত হয়, -1। তারপর -1 মানে কি মাইনাস আই ক্যাপ প্লাস 2 এর থেকে -2 বাদ দিলে কত আসে, 2 যোগ হয়ে যাবে, মানে কি 4 জে ক্যাপ প্লাস 3 এর থেকে -2 মানে +2 মানে কত হবে 5 কে ক্যাপ। এটা কি আর এর মান। তারপরে এইভাবে এটাও যোগ বিয়োগ করবা, এটাও বিয়োগ করবা, বিয়োগ করার পরবর্তীতে দেখবা এই আর এর মান আর এই যে পি আর কিউ এই দুটো যোগ করলে সেম আসে কিনা। যদি সেম আসে তার মানে যে প্রমাণিত যাচাই করা হয়েছে অবশ্যই সেম আসবে, সেম আসারই কথা, সেম আসবে। এটা জাস্ট করলাম, জাস্ট এ ক্রস বি গ থেকে আনা লাগতো বিধায় পুরোটা ম্যাথ করা হলো না। তো আশা করি বুঝতে পারছো। কি করবা আবারও বলি আমি, ফার্স্টে আর এর মান বের করলাম কি সি মাইনাস বি, এটা কিন্তু বিয়োগ একবারে ইজি, ভেক্টর ফরম্যাটে আছে, খালি বিয়োগ করে দিবা। পরে পি ইজ ইকুয়াল টু কত, এ মাইনাস বি, এটা এই যে ইজি, এ থেকে বি বিয়োগ করে দিবা, ভেক্টর ফরম্যাটে আছে, 1 মিনিটের কাজ। আবার কিউ ইজ ইকুয়াল টু সি মাইনাস এ, যে গ থেকে একটা সি পাইবা, সেখান থেকে এ বিয়োগ করবা। পি আর ও পাইছো, পি ও পাইছো, কিউ পাইছো। কারণ আর এর সমান সমান কি পি আর কিউ যোগ করলে যদি হয় তাহলে দেখো যাচাই হইছে, আর যদি না হয় তার মানে তোমার ম্যাথ হয়তো কোথাও ভুল আছে। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর হবে। এগুলো আমাদের 2024 সালের সব ম্যাথ। টোটাল কয়টা হইলো দেখো, 2024 এ কয়টা ভেক্টর থেকে কয়টা এমসিকিউ আসছে। আমরা ঢাকা বোর্ড থেকে করছি 2টা, তারপর রাজশাহী বোর্ড থেকে করছি 2টা, তারপর যশোর বোর্ড থেকে করছি 1টা, চট্টগ্রাম বোর্ড থেকে করছি 2টা, তারপর কুমিল্লা বোর্ড থেকে করছি 2টা, ময়মনসিংহ বোর্ড থেকে করছি 2টা, দিনাজপুর বোর্ড থেকে করছি 2টা, আর আমাদের বরিশাল থেকে করছি 1টা, আর সিলেট থেকে করছি 1টা। কয়টা হলো 2 4 6 8 10 12 12 13 14 15, টোটাল 2024 সালে 2024 থেকে ভেক্টরে আসছিল টোটাল 15টা সিকিউ, আমরা 15টাই করছি। হাতে গোনা মেবি আমি 3টা ম্যাথ স্কিপ করছি, যেগুলো একবারে বেসিক, জাস্ট ক্রস গুণন অথবা ডট গুণন, এই টাইপের 3টা ম্যাথ আমি স্কিপ করছি। তারপর যদি না বুঝো, আটকে আছো, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি ওই ম্যাথটা বুঝি, তোমার দরকার বলে আমি খাতা কলমে লিখে আবার দিয়ে দিব, চিন্তা নেই। অনেকগুলো ম্যাথ ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।